আজকে আমাদের ক্লাস নাম্বার 18 হাউ টু ক্রিয়েট আ রিমার্কেটিং অডিয়েন্স ইন দ্য গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে রিমার্কেটিং অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করবেন এটাই আমরা আজকে শিখব। এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, হোয়াট ইজ রিমার্কেটিং। রিমার্কেটিং ইজ আ ওয়ে টু শো অ্যাডস টু পিপল হু হ্যাভ অলরেডি ভিজিটেড ইউর ওয়েবসাইট, অ্যাপ অর ইন্টারেক্টেড উইথ ইউর কন্টেন্ট। ইটস পাওয়ারফুল ফর increasing conversions and reminding users of your product or service. এখানে বলা হয়েছে রিমার্কেটিং হচ্ছে এমন কিছু অডিয়েন্স যারা আপনার ওয়েবসাইটের সাথে অলরেডি ইন্টারেক্ট করছে। হয়তো এটা আপনার ওয়েবসাইটের সাথে হইতে পারে, আপনার অ্যাপের সাথে হইতে পারে, আপনার কন্টেন্টের সাথে হইতে পারে। যারাই ইন্টারেক্ট করছে, কানেক্ট হয়েছে, তাদেরকে আপনি পুনরায় আপনার অ্যাডটা দেখাতে চাচ্ছেন। এটাই হচ্ছে রিমার্কেটিং। এখন যেই অডিয়েন্সগুলো আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়েছে, আপনার ওয়েবসাইটটা ভিজিট করছে, হয়তো একটা অ্যাড টু কার্ট করছে, একটা বিগিন চেক আউট করছে, কিন্তু পারচেসটা করে নাই, কিন্তু পরবর্তীতে তাদেরকে যে আপনি অ্যাড দেখাবেন, কেন দেখাবেন? কারণ পুনরায় যখন আপনি অ্যাড দেখাবেন, তখন আপনার প্রোডাক্টের সেল বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। যখন আপনি একটা অফার দিয়ে তাকে অ্যাডটা দেখাবেন, তখন সে ভাবতে পারে, আচ্ছা, যেহেতু এখন অফারটা পাইছি, নিয়ে নেই। পূর্বে দেখছিলাম দামটা অনেক বেশি, কিন্তু এখন যেহেতু ভালো একটা অফার আছে, এখনই নিয়ে নেই। তখন আপনার প্রোডাক্টটা খুব বেশি সেল হওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে রিমার্কেটিং, যে পুনরায় মার্কেটিং করা। তো এখন কোন কোন কাস্টমারগুলোকে আপনি রিমার্কেটিং করবেন, এর জন্য আপনাকে অডিয়েন্স লিস্ট বানাতে হবে। ওই অডিয়েন্স লিস্টটাই কিভাবে বানায় আমরা এগুলোই শিখব। তারপরে রিকোয়ারমেন্টস বিফোর সেটআপ। আপনার এই রিমার্কেটিং যে লিস্ট আছে ওইটা ক্রিয়েট করার আগে আপনার কিছু কাজ করতে হবে। কাজটা কি? আপনার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে যেখান থেকে আপনি অ্যাড দিবেন। তারপরে গুগল অ্যাডস ট্যাগ আপনার ইনস্টল করা থাকতে হবে। কোথায়? আপনার ওয়েবসাইটে। গুগল অ্যাডস ট্যাগ বলতে আপনার পিক্সেল, মূলত পিক্সেল, গুগলের যে পিক্সেল আছে, মানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিক্সেল বলতেছি, কিন্তু এগুলোকে বলে গুগল ট্যাগ অথবা গুগল ইভেন্ট। ঠিক আছে? তো এগুলো কি, মানে গুগলের যে কোড আছে এটা ইনস্টল থাকতে হবে ওয়েবসাইটে, তাহলে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন। রিমার্কেটিং লিস্ট তারপরে আপনি ক্রিয়েট করতে পারবেন। ওয়েবসাইট উইথ ট্রাফিক। ওয়েবসাইট উইথ ট্রাফিক, আপনার ট্রাফিক থাকতে হবে। ট্রাফিক থাকতে হবে। আপনার ট্রাফিক না থাকলেও আপনি ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ট্রাফিক না থাকলে তো আলটিমেটলি কি ক্রিয়েট করে কোনো লাভ নাই, তাই না? ট্রাফিক থাকলে আপনি এটা রিমার্কেটিং করতে পারবেন পরবর্তীতে। পরে গুগল অ্যানালিটিক্স ফর কানেক্টেড টু গুগল অ্যাডস। আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে যদি গুগল অ্যানালিটিক্স ফোরটা কানেক্ট করা থাকে, যদি কানেক্ট করা থাকে, তাহলে ওইখান থেকে আপনি অডিয়েন্স আনতে পারবেন। ওইখান থেকে আপনি অডিয়েন্স আনতে পারবেন, যে অডিয়েন্সের উপরে আপনি পুনরায় অ্যাড চালাতে পারবেন। তো এটা একটা অনেক বড় সুবিধা। তো গুগল অ্যানালিটিক্স নিয়ে আমরা আলোচনা করব একটু পরে। ওইটা আমরা দেখব কিভাবে ওইখান থেকে আমরা ডেটা আনি। পরে ইম্পর্টেন্ট নোটস, দ্য গুগল অ্যাডস ট্যাগ মাস্ট বি অ্যাক্টিভ অ্যান্ড কালেক্টিং ডেটা। আপনার গুগল অ্যাডস ট্যাগটা অ্যাক্টিভ থাকতে হবে, এটা যাতে প্রতিনিয়ত ডেটা কালেক্ট করে এটা এনশিওর হতে হবে। ইউ ক্যান ক্রিয়েট রিমার্কেটিং অডিয়েন্সেস ইউজিং আইদার গুগল অ্যাডস অর GA4। আপনি রিমার্কেটিং অডিয়েন্স দুইভাবে কালেক্ট করতে পারেন। একটা হচ্ছে GA4 এর মাধ্যমে, মানে গুগল অ্যানালিটিক্স, আর আরেকটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে, গুগল অ্যাডস অ্যাকাউন্টের যেটা নিজস্ব পিক্সেল গুগল ট্যাগ, এটার মাধ্যমে ডেটা কালেক্ট করে। আর আরেকটা গুগল অ্যানালিটিক্স 4, ওইটা হচ্ছে একটা ডেটা মেজারমেন্ট প্ল্যাটফর্ম বলো এটাকে, যেখানে ডেটা প্রসেসিং করা হয়, রিপোর্টিং করা হয়। অনেক সময় দেখা যায় আপনার কিছু বিজনেস থাকে যে তারা ডেটার উপরে সিদ্ধান্ত নেয়, তাই না? ডেটার উপরে সিদ্ধান্ত নেয়। আমি একটা উদাহরণ দিয়েছিলাম আগে, যেমন কোন একটা, ধরেন কক্সবাজারে, ঠিক আছে না, একটা হোটেল আছে, তারা খাবারের বিজনেস করে কক্সবাজার। তো ওইখানে দেশি বিদেশি বিদেশি সব ধরনের মানুষ আসে খায়, মানে একটা ফ্যান্সি হোটেল। তো সেই ক্ষেত্রে সে দেখলো যে প্রত্যেক মাসে বা প্রতিদিন এখানে 300 মানুষ, এভারেজে 300 মানুষ আসে, এভারেজে 300 মানুষ আসে। এর মধ্যে ধরেন ইউনাইটেড স্টেট থেকে আসে 100 জন, ইউকে থেকে আসে, ইউকে থেকে না, ইন্ডিয়ান আসে 100 জন, আর বাঙালি যায় 100 জন। এ হচ্ছে তার মোটামুটি কত, 300 এভারেজে। তো এই 300 খাবারের ধরন কিন্তু আলাদা। 300 মানুষের খাবারের ধরন আলাদা, এটা কিন্তু এক না।
ঠিক আছে? তো সে প্রতিদিন যে সে তার যে খাবারের যে এটা পার্টটা আছে, এটা ইউনাইটেড স্টেট থেকে 100 জন যে আসে তাদের জন্য একটু আলাদা খাবার পাক করে। এরপরে ইন্ডিয়ান যারা আছে তাদের জন্য একটু ডিফারেন্ট হয়, আমাদের বাঙালির জন্য একটু ডিফারেন্ট হয়। তো সেক্ষেত্রে তার কাছে ডেটা আছে, প্রতিদিনের ডেটা, সেই ডেটা অনুযায়ী এরকম কাজটা করে। এখন ধরেন হঠাৎ করে সে জানতে পারলো না যে, ধরেন গত 1 মাস ধরে তার কাছে কোনো ডেটা নাই, সে জানে না যে আজকে কত মানুষ, বা একজন নতুন এমপ্লয়, নতুন ম্যানেজার নিয়োগ হইলো, বা একজন নতুন মালিক এই হোটেলে আসলো, বা একজন নতুন মালিক কিনে নিল হোটেলটা, সে তো এই ডাটা সম্পর্কে কিছুই জানে না। সে যে প্রথম প্রথম দিন ডিসিশনটা নিবে, খাবার দাবার পাক করবে, তারপরে কি সুন্দরভাবে সার্ভ করতে পারবে সবার কাছে? উল্টাপাল্টা করবে না? সে 100 জন, ইউনাইটেড স্টেট থেকে যে 100 জন লোক আসছে, তাদের হয়তো ওই 100 জনের খাবার, যা খাবারের যে চাহিদা, যে সমস্ত খাবার তারা খাবে, ওই রকম খাবার সে পাক করতে পারবে না। হয়তো সে পাক করবে কিন্তু খাবার উল্টাপাল্টা করে ফেলবে। এই যে এটা হচ্ছে ডেটা অনুযায়ী সিদ্ধান্ত না নেওয়া। আপনার ডেটা যখন আপনি উল্টাপাল্টা লাগাইবেন, যখন আপনি বুঝতে পারবেন না যে আসলে কোন জায়গা থেকে কতজন মানুষ আসতেছে, কারা আপনার অডিয়েন্স, কারা, এটা যদি আপনি চিনতে না পারেন, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি হয়তো খাওয়াতে পারবেন, কোনো না কোনোভাবে কি খাওয়াবেন। ধরেন তারা যদি তারা আপনার হোটেলে উঠছে, এখন আপনি ধরেন খুব ভালোভাবে কি আপনি পাক করতে পারেন নাই, মোটামুটি আপনার যে রুচি, ওই রুচি অনুযায়ী পাক করছেন, তারা তো বেঁচে থাকতে হলে হলে কি মানুষ খাওয়া দাওয়া করে, তাই না? তখন খেতে হবে, তারা অবশ্যই খাবে, কিন্তু একটা যে তৃপ্তি, ওই তৃপ্তিটা পাবে না। তখন কি পুনরায় যখন তারা আবার বাংলাদেশে আসবে, তখন ওই হোটেলে উঠবে না, অন্য আরেকটা হোটেলে উঠে যাবে। আমরা অডিয়েন্স রিটেনশন একটা কথা বলছিলাম না? হ্যাঁ, আপনি যদি ডেটা অনুযায়ী সিদ্ধান্ত না নিতে পারেন, তখন অডিয়েন্স রিটেনশনটা হবে না, পুনরায় আপনার কাছে আসবে না। হয়তো আপনি একবার সেল করে দিছেন কোনো না কোনোভাবে, কিন্তু পুনরায় আর তাদেরকে পাবেন না, বুঝছেন? তো সেই ক্ষেত্রে, আর আমাদের এই ডেটার ক্ষেত্রে কি, ওই যে গুগল অ্যানালিটিক্স 4, এখানে সব ধরনের ডেটা আসে। ওইটা এমন একটা প্ল্যাটফর্ম, ওইটা গুগলের নিজস্ব একটা সম্পত্তি, গুগলের নিজস্ব সম্পত্তি এটা। এইটাতে ফেসবুকের ডেটা আসে, পরে গুগলের ডেটা আসে, তারপরে আপনার এসইও করে যারা অর্গানিক সার্চ, ওইটার ডেটা আসে, টিকটকের ডেটা আসে, মানে যত ক্যাটাগরির ডেটা আছে সব ধরনের ডেটা এখানে চলে আসে অটোমেটিক। এটা সবাই ইউজ করে, ঠিক আছে? আর গুগলের যেহেতু এটা নিজস্ব সম্পত্তি, তো সেই কারণে এইখান থেকে ডেটা আমরা নিয়ে নিতে পারি, গুগল অ্যাডস অ্যাকাউন্টে নিতে পারি, নিয়ে আমরা এই ডেটার উপরে আমরা অ্যাড চালাতে পারি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা, কারণ গুগলের নিজস্ব সম্পত্তি, এই কারণে সে ইউজ করতে পারে। কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে করতে পারবেন না। আপনি টিকটকে করতে পারবেন না, ফেসবুকে করতে পারবেন না, কোনো জায়গায় এই ডেটা ব্যবহার করতে পারবেন না। এটা শুধু গুগলেই পারে, কারণ গুগলের নিজস্ব সম্পত্তি। দেখেন আপনি ফেসবুকে যখন আমরা অ্যাড চালাই, তখন রিমার্কেটিং করার জন্য শুধু ফেসবুকের ডেটার উপরেই নির্ভর থাকতে হয়, তাই না? অন্য কোনো জায়গা ডেটা আপনি পাবেন না। এরপর টিকটকে সেম, অন্যান্য আদার্স যত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় সেম। কিন্তু আপনি যখন গুগলে অ্যাড চালাবেন, তখন সব জায়গার ডেটা আপনি নিতে পারবেন। কারণ এই যে সব জায়গার ডেটা কি, সব প্ল্যাটফর্মের ডেটা এই অ্যানালিটিক্সে এসে জমা হয়। এটা কেন জমা করে সবাই? কারণ এটার উদ্দেশ্য একটাই, এটা দিয়ে ডেটা প্রসেসিং করা হয়। সে দেখে আসলে কোন কোন জায়গা থেকে ডেটাগুলো আসছে, তখন তার বিজনেসের জন্য ডিসিশন নেয়। এটার কাজই হচ্ছে এটা। আপনি গুগলে ডেটা নিয়ে রিমার্কেটিং করবেন, এটার জন্য মূলত কি এই প্ল্যাটফর্ম বানানো হয় নাই। এই প্ল্যাটফর্ম বানানো হয়েছে ডেটা প্রসেসিং করার জন্য। কোন কোন জায়গা থেকে সেল হইতেছে, এটা এই ডিসিশনটা নেওয়ার জন্য, যে কোন জায়গা থেকে বেশি সেল হয়, আমার কোন প্রোডাক্টটা খুব ভালো চলতেছে, এরপরে হচ্ছে আপনার বিহেভিয়ার কেমন, ঠিক আছে? এখানে নানা বিশ্লেষণ করা যায়। ডেটা সায়েন্টিস্ট যারা আছে, তারা এই কাজগুলো আরো ভালোভাবে করতে পারে। তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে একটা মেজারমেন্ট টুল, যে কারণে এখানে সব ধরনের ডেটা আসে। তো আমাদের সুবিধাটা আমরা এখান থেকে একটা ফায়দা পাই, সেটা হচ্ছে এটা যেহেতু গুগলের সম্পত্তি, তো সেই ক্ষেত্রে এটা আমরা লিঙ্ক করে দেই গুগলের সাথে, গুগল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দেই। লিঙ্ক করে দেওয়ার পরে এইখান থেকে আমরা ডেটাগুলো নিয়ে যাই। আপনি লিঙ্ক করে দিলে অটোমেটিক ডেটা চলে যায়। অনেক ডেটা কি অটোমেটিক চলে যায়, যেমন পারচেজ, পরে হচ্ছে অল ভিজিটর, এই দুইটা ডেটা অটোমেটিক চলে যায়। এরপরে আপনি নিজে অডিয়েন্স লিস্ট বানাতে পারবেন এখান থেকে।
অডিয়েন্স লিস্ট কি বানাতে পারবেন, বানিয়ে তারপর ওই ডেটাও আপনি নিতে পারবেন। তো অডিয়েন্স লিস্টটা আমরা আজকে বানাবো, আমরা দেখব কিভাবে অডিয়েন্স লিস্ট বানায়, বানিয়ে কিভাবে রিমার্কেটিং করে সেটাও আমরা দেখব। তো এটা সম্পর্কে বুঝতে পারছেন, ধারণা হয়েছে মোটামুটি? তো অ্যানালিটিক্সে আমরা দেখব, দেখার আগে আমরা এখানে যাই রিমার্কেটিংয়ে, টুলসে গেলাম, টুলসে আসার পরে শেয়ার্ড লাইব্রেরি এখানে ক্লিক করবেন, তারপর দেখবেন অডিয়েন্স ম্যানেজার, এই জায়গাতে চলে আসবেন। এখানে আসার পরে এখানে দেখেন অনেকগুলো ডেটা কি অটোমেটিক চলে আসছে, অনেক ডেটা অটোমেটিক চলে আসছে। এটা হচ্ছে বিগিন চেকআউট, এটা হচ্ছে পারচেজ, নিচে আরেকটা পারচেজ দেখতেছেন না, এটা লেখা আছে দেখেন, গুগল অ্যানালিটিক্স ফর প্রপার্টি ইউজার্স, তার মানে গুগল অ্যানালিটিক্স ফোর এর কি ডেটা, এটা অটোমেটিক চলে আসছে, আমার এটা লিংক করা আছে। এরপরে আপনি যদি দেখেন এইটাও গুগল অ্যানালিটিক্স ফোর এর অল ইউজার্স ডেটা। এছাড়া বাকিগুলো অনেকগুলো আছে কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিজেই ক্রিয়েট করছে। তো দুইটা ডেটা আমি পেয়ে গেছি, তাই না? তো এগুলো দিয়ে আমি চাইলে মার্কেটিং করতে পারবো। বিগিন চেকআউটও চলে আসছে, তো আরো কোনো বানানোর প্রয়োজন আছে? ওই রকম আর প্রয়োজন হয় না, কারণ এটা ল্যান্ডিং পেজ যেহেতু ওই রকম আর ডেটা লাগবে না। তারপরও আমরা শিখার উদ্দেশ্যে দেখব যে কিভাবে ক্রিয়েটটা করতে হয় রিমার্কেটিং করার জন্য। এখান থেকে আরেকটা বিষয় একটু দেখাই দেই, টুলস থেকে আপনি ডেটা ম্যানেজারে যান, ডেটা ম্যানেজারে যাওয়ার পরে এই যে গুগল অ্যানালিটিক্স ফোর এটা কানেক্ট আছে, এটা মূলত এই জায়গায় থাকে। তারপরে এভাবে ধরেন ক্লিক করবেন, এটা আসবে, তখন কয়েকটা ক্লিক করলেই কি কানেক্ট হয়ে যায়। তবে এটা কানেক্ট হওয়ার জন্য আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা যে ইমেইলে আছে ওই ইমেইলে আপনার গুগল অ্যানালিটিক্স ফোরটা থাকতে হবে, অথবা আপনার কি অ্যাক্সেস থাকতে হবে। ধরেন আপনার ক্লায়েন্টের যদি গুগল অ্যানালিটিক্স ফোর হয়, তখন ওইটার যদি আপনার অ্যাক্সেস থাকে তাহলে আপনি লিঙ্ক করতে পারবেন। জাস্ট সিলেক্ট করবেন, কয়েকটা ক্লিক করলেই লিঙ্ক হয়ে যাবে। আপনারা তো মানে গুগল অ্যানালিটিক্স ফোর ক্রিয়েট করেন নাই, তাহলে কানেক্ট কানেক্ট করতে হবে তো, কারণ আপনারা তো অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করবেন না। আমি একটা ভিডিও দিয়ে দিব না, ওইটা দেখে কানেক্ট করে নিয়ে ক্রিয়েট করে নিয়েন, ক্রিয়েট করে তারপর আবার কানেক্ট করেন। কানেক্ট তো করতে পারবেন, আমি ক্রিয়েট কিভাবে করে এটা দেখাই দিব না ওই ভিডিওতে, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো আমরা শেয়ার্ড লাইব্রেরিতে অডিয়েন্স ম্যানেজারে যাই, অডিয়েন্স ম্যানেজারে আসলাম, আসার পরে দেখেন এখন আমাদের কাজটা শুরু হবে, মেইন কাজ। এই যে ইউর ডেটা সেগমেন্ট, এখান থেকে প্লাস চিহ্নে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন অনেকগুলো লিস্ট চলে আসছে, যে আপনি কোন জায়গা থেকে ডেটা নিয়ে রিমার্কেটিং লিস্টটা ক্রিয়েট করবেন। আমরা মূলত দুই জায়গায় ফোকাস করব, একটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটরস আর একটা গুগল অ্যানালিটিক্স, এই দুই জায়গায়। আর বাকিগুলো কি আপনাদের না দেখলেও হবে, ঠিক আছে? দেখেন ওয়েবসাইট ভিজিটরস মানে কি? হুম, হ্যাঁ, যারা আসছে ইভেন্টগুলো ফায়ার করছে তাদেরকে আমরা কি করতে চাচ্ছি? হ্যাঁ, আমাদের অডিয়েন্স লিস্টে নিতে নিতে চাচ্ছি। এখন ধরেন আমি এইটা থেকে অডিয়েন্স লিস্ট বানাবো, সেগমেন্ট নেম একটা নাম দিতে বলতেছে। বিগিন চেকআউট, তারপরে কাস্টমার টাইপ, এটা হচ্ছে অপশনাল, কাস্টমার টাইপ অপশনাল, এটা অল কাস্টমার দেওয়া আছে, আপনি অল টাইপের কাস্টমার নিতে পারেন। পরে পারচেজার্স মানে যারা একটু কি পারচেজ বেশি করে ওই ধরনের কাস্টমারকে আপনি নিতে পারেন। হাই ভ্যালু কাস্টমার্স মানে এটা তো আমরা বুঝছি না আগে, যারা একটু বড় বড় অর্ডার করে তাদেরকে নিতে যাচ্ছেন। পরে ডিসএঙ্গেজড কাস্টমার্স, এটা হচ্ছে ডিসএঙ্গেজড কাস্টমার্স, যারা কি খুব বেশি এঙ্গেজড হয় নাই, আমার এখানে আসছে কিন্তু এঙ্গেজড খুব কম হয়েছে, তাদেরকে আপনি নিতে যাচ্ছেন। কোয়ালিফাইড লিডস, আপনার এটা হচ্ছে লিডের জন্য, এই যে কিছু সার্ভিস বিজনেস আছে না,
তো ওই ধরনের কাস্টমারের ক্ষেত্রে কোয়ালিফাইড লিডস, যদি আপনি চাচ্ছেন যে যাদের লিডটা খুব ভালো, যারা যারা কাউকে যদি লিড দেয় তাহলে খুব তাড়াতাড়ি কনভার্ট হয়, সার্ভিসে তো কনভার্ট হইতে হয়। ধরেন একজন সার্ভিসের বিজনেসম্যান, তো সেই ক্ষেত্রে সে একটা লিড পাইলো, লিড পাওয়ার পরে তার সাথে কথা বলার পরে তো সবকিছু ফুরাইতে হয় না, যে আমি আপনার এখানে সার্ভিসটা দেব, তো সেক্ষেত্রে আমাকে 1K ডলার দিতে হবে, তাহলে আমি এসে আপনার কাজটা করে দিয়ে যাব। ওই যে সার্ভিসের জন্য কি কনফার্ম করা, যদি কনফার্ম হয়, যে লিডগুলো শেষ পর্যন্ত কনফার্ম হবে ওগুলো তো আপনার কোয়ালিফাইড লিডস, তাই না? তো ওই ধরনের লিড পাইতে গেলে কোয়ালিফাইড লিডসটা দিয়ে তারপর কি আপনি ক্রিয়েট করবেন কনভার্টেড লিডস। এটা হচ্ছে, একটা হচ্ছে কোয়ালিফাইড আর কনভার্টের মধ্যে কি পার্থক্য কি? না, কোয়ালিফাইড লিডস হচ্ছে মানে এটা একটা ভালো লিড, ভালো লিড, সে আমার সার্ভিসটা নিতেও পারে আবার নাও নিতে পারে, এটা 100% কনফার্ম না। আর কনভার্টেড লিডস হচ্ছে এরা সার্ভিসটা নেয়, বুঝছেন, এরা রেগুলার সার্ভিসটা নেয়, মানে একটু বেশি আপনার কোয়ালিফাইড আর কি, যেটাকে বলে সোজা সাপটাই বললে একটু বেশি কোয়ালিফাইড। পরে পেইড সাবস্ক্রাইবার্স, কিছু সাবস্ক্রিপশন আছে আপনার, দেখা যায় এই সমস্ত কাস্টমার ইউজ করে, বুঝছেন, যেমন গুগলের অনেক সাবস্ক্রিপশন থাকে না, গুগলের অনেক সাবস্ক্রিপশন থাকে অথবা আদার্স কিছু প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন থাকে, তখন কি করে ওইগুলো তারা ইউজ করে। তো যারা সাবস্ক্রিপশন প্রচুর পরিমাণে ইউজ করে খুব স্বাভাবিকভাবেই তারা একটু রিচ কাস্টমার হয়, তাই না, একটু রিচ কাস্টমার হয়। মোট কথা গুগল আসলে এটা মেজার করে যে কারা মার্কেটে টাকা ভালো খরচ করে, যারা মার্কেটে টাকা ভালো খরচ করবে তারাই কি অনলাইনেও কেনাকাটা করে, অনলাইনেও কি কেনাকাটা করে, তাদের কাছে টাকা পয়সা আছে। তো ওই ধরনের কাস্টমারের কাছে আপনি যদি নিয়ে যেতে চান, তখন আপনি কাস্টমার টাইপটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে আরো কিছু আছে, যে পেড সাবস্ক্রাইবার্স, এটা দেখলাম, লয়্যালটি সাইন আপস, আচ্ছা এটা ইগনোর করেন। কার্ট অ্যাবান্ডনার্স, কার্ট অ্যাবান্ডনার্স মানে কি, চেক আউটে যাওয়ার পরে সে চলে গেছে, তখন আমরা একদম, এখন আমি মনস্থির করলাম আমি অর্ডার করব, অর্ডার অর্ডারের যে পেজটা আছে ওইখানে গেলাম, নাম লেখলাম, ফোন নাম্বার লেখলাম, তারপরে মনে হইলো না আজকে কিনবো না, পরে একদিন কিনবো না, ওইখান থেকে চলে গেলাম, এই যে এখান থেকে চলে গেলাম, এটাকেই বলে কার্ট অ্যাবান্ডন, ঠিক আছে। তো কার্ট অ্যাবান্ডনার্স, তো ওই জায়গা থেকে যারা চলে যায় তাদেরকে আপনি টার্গেট করতে চাইলে এখানে কি ওই ধরনের কাস্টমার, তাদেরকে না, একদম এক্সাক্ট তাদেরকে না, মানে ওই ধরনের কাস্টমার, এটি হচ্ছে ধরন, এটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে ওই ধরনের, এটা হইতেও পারে নাও হইতে পারে, এটা গুগল জাস্ট একটা উপরে মেজার করে তারপর কি আপনাকে এই লিস্টটা ধরাই দিবে। তো এইগুলোকে আপনি কি করতে পারেন, এই ধরনের বৈশিষ্ট্যকে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে এগুলো দিলাম না, আমি এখানে কেন দিলাম না, আমি আসলে এই বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে কি করতে চাচ্ছি না, মার্কেটিং করতে চাচ্ছি না, আমি চাইতেছি যে শিওর যারা আমার এখানে এই কাজটা করছে, এই ইভেন্টটা ফায়ার করছে, ওইটা করে নাই, ঠিক আছে, যারা আমার এখানে বিগিন চেক আউট করছে অথবা যারা অ্যাড টু কার্ট করছে, আমি শুধু তাদেরকেই কি টার্গেট করব, তাদের বৈশিষ্ট্য যেমনই হোক, বুঝছেন আমার কথা, তাদের বিহেভিয়ার যেমনই হোক, তারা আমার ওয়েবসাইটে আসছে, অ্যাড টু কার্ট করছে, বিগিন চেক আউট করছে, মানে তাদেরকে আমি টার্গেট করব। তো যে কারণে এই কাস্টমার টাইপটা আমি সিলেক্ট করব না, এটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট টাইপটা বুঝাইছে, আপনি ফিল্টার আউট করতে পারেন, এই জন্য কি অপশনালও কিন্তু এটা দেওয়া আছে, এটা আপনি সিলেক্ট না করলে সমস্যা নেই। আমাদের মেইন কাজ হচ্ছে এখানে সেগমেন্ট মেম্বার্স, এখানে দেওয়া আছে ভিজিটরস অফ ওয়েব পেজেস, আপনি ওয়েব পেজ থেকে কি করতে পারেন, ভিজিটর সিলেক্ট করতে পারেন। কিভাবে দেখেন, ভিজিটরস অফ ওয়েব পেজেস, এখন এইভাবে যখন আপনি অডিয়েন্স সিলেক্ট করবেন তখন আপনাকে অবশ্যই কিছু টেকনিক্যাল কাজ করতে হবে। টেকনিক্যাল কাজ কিরকম, আপনারা কি টেকনিক্যাল কাজ কিছুটা করছেন ফেসবুকে? আচ্ছা, কিছু করেন নাই না। এখন আমি দিয়ে দিলাম ভিজিটরস অফ ওয়েব পেজেস, এটা ধরা মানে পুরো ওয়েবসাইটের যতগুলো পেজ আছে যে কোনো পেজে গেলেই কি তাকে এই অডিয়েন্স লিস্টে ফেলাই দিবে। এটাতে গেছিলাম না, ধরেন এই বাটার যে কোনো পেজে যাই আমি, আমি পেজে গেলেই কি আমাকে এই অডিয়েন্স লিস্টে ক্যাপচার করে ফেলবে,
তারপরে তো অ্যাড টু কার্ট বাই ইট নাও, মানে যে কোনো বাটনে যদি ক্লিক করি তারপরে কি আমি এই অডিয়েন্স লিস্টের ভিতরেই থাকবো, এটার ভিতরেই থাকবো। এটা মানে একদম অল পেজ, এটা মানে কি অল পেজ বোঝাচ্ছে। এখন এই যে নিচেরটা অ্যাকশন, এই অ্যাকশনে আপনি বলে দিতে পারবেন যে স্পেসিফিক কোন কাজটা করলে তখনই আপনি এই অডিয়েন্স লিস্টে তাকে ক্যাপচার করবেন, মানে এই অডিয়েন্স লিস্টের মধ্যে আপনি তাকে রাখবেন কোন কাজটা করলে। এইখানে আপনি রিফাইন করতে পারবেন, রিফাইন অ্যাকশন, রিফাইন করতে পারবেন। এখন যেটা দেওয়া আছে 30 ডেজ, এটা আপনি গুগলে সাধারণত 365 দিন পর্যন্ত রাখা যায়, 365 দিন পর্যন্ত। আপনি একটু বাড়ায় নিলেন, 180 পর্যন্ত দিলেন, 30 থেকে 180 পর্যন্ত দেন, তাহলে মোটামুটি এটা বেটার। 540 দিন, 540 দিন রাখা যায় সম্ভবত গুগলে এই সমস্ত কাজে। তো ওয়েব পেজ ভিজিট, তার মানে এখন এখন যে অবস্থায় আছে এটা হচ্ছে অল ইউজার্স। আপনার ওয়েবসাইটের যেখানেই যাক কাস্টমার, যে কোনো একটা অ্যাকশন নিলেই কি সে আপনার অডিয়েন্স লিস্টে পড়ে যাবে। তো এই অল ইউজার্স এইটা তো অটোমেটিকই গুগল ক্রিয়েট করে দেয় না? এটা তো অটোমেটিক গুগল নিজেই ক্রিয়েট করে দেয়। এটার জন্য তো আপনি এই অডিয়েন্স লিস্ট বানাবেন না, আমরা বানাবো একদম স্পেসিফিক কিছু কাজের জন্য, যেটা গুগল হয়তো বানাই দেয় না বা আমাদের প্রয়োজন। এখন আপনারা বলেন যে আমি কি নিয়ে বানাবো, একটা বলেন, এখান থেকেই বলেন। শীতের দিনে জুতো না, একটা অ্যাকশন বলতে হবে। অ্যাড টু কার্ট, আচ্ছা ধরেন অ্যাড টু কার্ট করছে, এখন যে অ্যাড টু কার্ট করছে সে আবার কি বিগিন চেকআউট করছে না? অ্যাড টু কার্ট করার পরেই তো পারচেজ করতে হয়, তারপরে সে বিগিন চেকআউট করছে, তারপরে পারচেজ করছে, তারপরে কি জুতাটা কিনলো, তাই না? এখন আমার এখানে একটু যুক্তি মিলাইতে হয়, তার মানে আমাকে চিন্তা করতে হবে আমি যারা শুধু অ্যাড টু কার্ট করছে কিন্তু বিগিন চেকআউট পারচেজ করে নাই তাদেরকে আমি টার্গেট করব, তাদেরকে আমার বাস্কেটে রাখবো, মানে ঝুড়িতে রাখবো, এটাকে আবার অনেকে ঝুড়িও বলে, আমার ঝুড়িতে রাখবো। তো সেই ক্ষেত্রে আমাকে বাদ দিতে হবে, প্রথমে আমি অ্যাড টু কার্টটা সিলেক্ট করি, তাই না? ভিজিটর্স অফ ওয়েব পেজেস, এটা একদম সবগুলো পেজ একসাথে আমি নিয়ে নিছি, সবগুলো ইভেন্ট নিয়ে নিছি, তারপরে এখানে ক্লিক করেন, এটা এরকমই থাকবে ওয়েব পেজ ভিজিট রিফাইন অ্যাকশন, মানে পরিশোধিত করা, রিফাইন অ্যাকশন। এইখান থেকে আপনি পেজ ইউআরএল অথবা রেফারেল ইউআরএল দিয়ে ধরতে পারবেন। আমরা পেজ ইউআরএল দিয়ে দেখি, পেজ ইউআরএল দিলাম, দেওয়ার পরে এইখানে এই বিষয়গুলো একটু পড়লে আপনারা বুঝবেন যে কোনটা কিভাবে কাজ করে। কন্টেন্টস ইকুয়ালস, কন্টেন্ট মানে কি ধারণ করা, আর ইকুয়াল মানে সমান, স্টার্ট উইথ মানে শুরু করা, মানে এইটা দিয়ে শুরু হইলে, আর এন্ডস উইথ মানে এইটা দিয়ে শেষ হইলে, আর নিচের গুলো হচ্ছে এটার বিপরীত, এগুলোর কি বিপরীত। ডাজ নট কন্টেন্ট মানে এটা থাকবে না, এটা না থাকলে। আচ্ছা আমরা করি, হ্যাঁ কন্টেন্ট দিয়ে করি। আরেকটা কথা বলে দেই, আপনি যখন এইখান থেকে এইভাবে করতে যাবেন তখন কিছু বিষয় আপনি করতে পারবেন না, চাইলেও কি কিছু বিষয় আপনি করতে পারবেন না, একদম নিজের ইচ্ছা মতো করতে পারবেন না। এখানে আপনার কিছুটা আপনার আছে, সীমাবদ্ধতা আছে, যে কারণে আপনি চাইলেও সবকিছু করতে পারবেন না এখান থেকে। তো কি করতে পারবেন, এটা ইউআরএল এর উপরে বেস করে যে আপনি কি করতে পারবেন এখান থেকে। ইউআরএল উপরে যে ইউআরএলটা আছে, কারণ আমরা পেজ ইউআরএল ধরে করতেছি না, পেজ ইউআরএল ধরে কিন্তু করতেছি। তো আপনি দেখেন, আপনি যখন কোনো একটা প্রোডাক্ট ভিউ করেন, আমি এই প্রোডাক্টে আসলাম, ইউআরএলটা যেরকম আছে আপনি অ্যাড টু কার্ট করেন, ইউআরএলটা কিন্তু পরিবর্তন হয় নাই, সেম, এটা সেমই আছে। তো ইউআরএল যদি পরিবর্তন না হয় তো সেই ক্ষেত্রে কি আপনি এটা করতে পারবেন না। ধরেন আমি যদি এখন নেই, আমি কাজটা করব মূলত ইউআরএল ধরে, ইউআরএল ধরে মূলত কাজটা করব। কিরকম, যে প্রোডাক্টস,
ইউআরএল ধরে মূলত কাজটা করব যে পেজ ইউআরএল এ যেখানে প্রোডাক্টস আছে, প্রোডাক্টস পেজ ইউআরএল এ যদি প্রোডাক্টস লেখাটা পান তখনই আপনি ওই কাস্টমারকে এই অডিয়েন্স লিস্টে ক্যাপচার করবেন। কোনো একজন কাস্টমার আসলো একটা ওয়েব পেজে, ওয়েবসাইটে আসলো, আসার পরে সে কোনো না কোনো প্রোডাক্টের ভিতরে তো ঢুকবে, প্রোডাক্টটা কেনার জন্য ভিতরে ঢুকবে না? ভিতরে ঢুকবে, ঢোকার পরে সে ধরেন এখানে ঢুকলো, যেই কোনো প্রোডাক্টে ঢুকুক, ঢোকার পরে এই প্রোডাক্ট লেখাটা অবশ্যই আসবে প্রথমে, তারপরে হয়তো প্রোডাক্টের নাম আসবে বা অন্য যে কোনো কিছু আসতে পারে, কিন্তু প্রোডাক্ট লেখাটা মাস্ট থাকবে। এটা এটা অবশ্যই থাকবে। এটা অন্য কিছুও থাকতে পারে, কিন্তু কিছু না কিছু একটা কমন আপনার খুঁজে বের করতে হবে যে কোনো একটা প্রোডাক্টের ভিতরে আসার পরে ইউআরএল এ কোন লেখাটা কমন থাকে সব জায়গায়, কোন লেখাটা সব জায়গায় থাকবে মাস্ট। এখানে ধরেন প্রোডাক্ট আছে, আমি অন্য কোনো জায়গায় যদি যাই, ধরেন অ্যাপেক্সে যদি যাই, ওইখানে একটা প্রোডাক্টে যাই, এখানে প্রোডাক্ট আসছে তাই না, প্রোডাক্ট। তো এটা যদি অন্য কিছু থাকে তখন আপনি ওইটাই নেবেন, মানে যেইটা থাকবে ওইটাই নেবেন। এখানে মোটামুটি প্রোডাক্টই থাকে বেশিরভাগ ক্ষেত্রে ভিউ আইটেম করলে। এখন এই প্রোডাক্টে যখন আমি ধরলাম যে ইউআরএল যখন কন্টেইন করবে, কন্টেইন মানে ধারণ করা প্রোডাক্ট, তখন কি তুমি ওই কাস্টমারকে ক্যাপচার করে ফেলবা। তখন ভিউ আইটেম আর অ্যাড টু কার্ট এই দুইটার জন্য ক্যাপচার করবে না? কারণ একটা প্রোডাক্টে যখন আপনি ঢুকবেন তখনই কি ভিউ আইটেম ফায়ার করে, ভিউ আইটেম ফায়ার করে। এরপরে আরেকটা আপনি যখন এখানে অ্যাড টু কার্ট করবেন, একটা প্রোডাক্ট সিলেক্ট করার পরে যখন অ্যাড টু কার্ট করবেন তখনও তখন অ্যাড টু কার্টটা ফায়ার করে, কিন্তু আপনার ইউআরএলটা চেঞ্জ হয় না। তো সেক্ষেত্রে দুইটা ইভেন্টের জন্য সেম থাকে না, দুইটা ইভেন্টের জন্য এটা সেম থাকে না। তো সেক্ষেত্রে আপনার কি হবে, দুইটা ইভেন্টই ফায়ার হবে, এখানে দুইটা ইভেন্টই ফায়ার হবে। তো এখন এটা এই জন্য আমরা এখান থেকে খুব বেশি কি করতে পারি না, রিফাইন করতে পারি না, আমরা একটু সীমাবদ্ধতা থাকে। তো আপনার মতো করে এটা আপনার নেওয়া লাগবে। আমরা জিটিএম এর মাধ্যমে যখন ট্র্যাকিংটা করব তখন ওইখান থেকে আমাদের মতো করে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবো, ওই ইভেন্টটা স্পেসিফিক করে নিতে পারবো। ঠিক আছে? তো এইখান থেকে আপনি যখন নেবেন তখন আপনি একটু মানে ব্রড করে নিতে হবে। ধরেন দুইটা একসাথে আমি কি নিয়ে নিব, অ্যাড টু কার্ট, ভিউ আইটেম অ্যান্ড অ্যাড টু কার্ট, পেজ ইউআরএল প্রোডাক্টস। এখন আমি যদি বাইটে যাই, বাইট নাও, চেকআউট পেজে চলে আসছে না, চেকআউট পেজে আসছে। এখন দেখেন এখানে কি প্রোডাক্ট লেখা আছে? প্রোডাক্ট লেখা কিন্তু নাই, ওইটা চলে গেছে। তার মানে চেকআউটে আসার পরেই কি প্রোডাক্ট যেহেতু লেখাটা নাই, তার মানে চেকআউটে যাওয়ার পরে এইটার কাজ করবে না। বোঝা গেছে কথা? চেকআউটে যাওয়ার পরে এইটার কাজ করবে না, এটা যখন শুধু প্রোডাক্টটাই ইউআরএল এ থাকবে তখনই ওই অডিয়েন্সটাকে আপনার এই ইয়েতে লিস্টে ক্যাপচার করবে, এছাড়া ক্যাপচার করবে না। তো চাই যে যেই কোনো প্রোডাক্টে অ্যাড টু কার্ট করুক অথবা ভিউ করুক তাকেই যাতে ক্যাপচার করে ফেলে, তাই না? এটা যেই কোনো প্রোডাক্ট হইতে পারে, তো সবার জন্যই তো সেম। তো যে কোনো জায়গায় সে যাক এটা ক্যাপচার করে ফেলবে অটোমেটিক। এটা হচ্ছে কন্টেন্ট। এটাকে কি বলে? কন্টেন্ট বলে, কন্টেন্ট। এরপরে হ্যাঁ, এখন একটা কথা আছে, আমি বলছিলাম না যে ধরেন কোন একজন কাস্টমার অ্যাড টু কার্ট করছে, অ্যাড টু কার্ট করছে, সে কি পারচেজ করতে পারে না? সে তো পারচেজ, সে অ্যাড টু কার্ট করছেই তো কি করার জন্য, পারচেজ করার জন্য। এখন কিছু কাস্টমার কি আসবে যারা অ্যাড টু কার্ট করছে পরে আবার চেক আউটে আসছে, এখান থেকে বাই করছে। তো এখন আপনি চাচ্ছেন আচ্ছা যারা অ্যাড টু কার্ট করছে পরে আবার চেক আউট করছে, পারচেজ করছে, তাদেরকে আমি বাদ দিয়ে দিব, তাদেরকে আমি রাখবো না, বাদ দিয়ে দিব।
তখন তাদেরকে কিভাবে বাদ দিবেন? তাদেরকে বাদ দেওয়ার জন্য এই যে প্লাস চিহ্ন আরেকটা দিতে হবে, এখানে কন্ডিশন, এগুলো হচ্ছে শর্ত। আপনারা শর্ত পড়ছেন না, ইফ ইউ গো আই উইল গো, তুমি যদি যাও তাহলে আমি যাব। এখন এইটাই হচ্ছে একটা শর্ত যে তুমি যদি না আসো, চেক আউট যদি না হয়, পারচেজ যদি না হয়, তাহলে আমি এই অডিয়েন্সকে রাখবো, আমার এই লিস্টে রাখবো। তো এখানে না করে দিতে হবে। এখানে কি করতে হবে? না করে দিতে হবে, ডাজ নট কন্টেইন। তখন ডাজ নট কন্টেইনে কি দিতে হবে বলেন তো? এই যে চেক আউট। এইটা আবার চেক আউট পেজে আসলেই যে কোনো প্রোডাক্টের জন্য এইটা থাকবে, এই চেক আউট লেখাটা থাকবে এখানে ইউআরএল এ মাস্ট থাকবে। তখন এটা কপি করেন, কপি করে বসায় দেন। তার মানে কি হইল, যে যারা চেক আউট পেজে গেছে, চেক আউট পেজে গেছে, যারা অ্যাড টু কার্ট করছে তাদেরকে ধরবে না, যারা শুধুমাত্র অ্যাড টু কার্ট করছে কিন্তু চেক আউট পেজে যায় নাই তাদেরকেই শুধু ক্যাপচার করবে। বোঝা গেছে কথা? মানে এইভাবে মূলত রিফাইন করা, পরিশোধিত করা, বুঝছেন? এইটা জাস্ট একটু শর্ত জুড়ে দিতে হয়, একটু শর্ত জুড়ে দিতে হয় এই বিষয়টাতে। এরপরে এখন ধরেন আপনার আরেকটা শর্ত এখানে চাইলে দিতে পারেন, চাইলে দিতে পারেন, এইটা তো আমরা চেক আউট দিছি, এখান থেকে পারচেজ করার পরে ইউআরএলটা আবার চেঞ্জ হবে না? হ্যাঁ, আবার চেঞ্জ হবে। তখন কি থ্যাংক ইউ পেজ আসবে না? এটা কি ডেলিভারি শিপিং অ্যাড্রেস, পারচেজ করি, ক্যাশ অন ডেলিভারি নাই, হ্যাঁ হুম, একটা পারচেজ করি কি এখানে, পারচেজ হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন চেক আউট কিন্তু আবার রয়েছে, তাই না? তো চেক আউট যেহেতু আছে তাহলে আমার আর কোনো শর্ত দেওয়ার দরকার নেই। তার মানে চেক আউট থাকলেই কি সে আর এটা নিবে না, এই অডিয়েন্সকে নিবে না। তার মানে এখন যারা শুধু আমার এখানে ভিউ আইটেম করছে অথবা অ্যাড টু কার্ট করছে তাদেরকেই ধরবে, এছাড়া বাকি আর কাউকে ধরবে না। বুঝা গেছে? এই একটা শর্ত বুঝলেই আপনারা বাকি অন্যান্য শর্ত আপনারা নিজেরা বানাইতে পারবেন। এখন ইউআরএল ছাড়া যেহেতু ধরা যায় না, কিছু করা যাবে না, আপনি আর অন্য শর্ত বানাইতে পারবেন না খুব সহজে। তো সেক্ষেত্রে কি আমরা যেগুলো যেটা দেখছি শুধু এই কাজটাই এখান থেকে করতে পারবেন। বুঝা গেছে? অডিয়েন্স লিস্ট আপনারা এইভাবেই বানাবেন, আর এটাই আমাদের কাজে লাগবে। আপনি হয়তো ভিউ আইটেম বানাবেন, অ্যাড টু কার্ট বানাবেন, এছাড়া কি বিগিন চেকআউটটা বানাইতে পারেন, তাই না? বিগিন চেকআউটটা বানাইতে পারেন। তো আর থ্যাংক ইউ পেজ যেটা পারচেজ, ওই পারচেজটা কি আপনি চাইলে পারচেজটাও বানাইতে পারেন, চাইলে কি পারচেজটাও বানাইতে পারবেন। পারচেজটা যদি এখানে যাই, থ্যাংক ইউ পেজ কি লেখা আছে? এই যে দেখেন থ্যাংক ইউ লেখা আছে না? হ্যাঁ, এই থ্যাংক ইউ লেখাটা দেখবেন এখানে দুইটা লেখা আসতে পারে, থ্যাংক ইউ লেখা আসতে পারে অথবা এখানে আপনার অর্ডার রিসিভড, অর্ডার রিসিভড এই লেখাটাও আসতে পারে। মানে কোনো না কোনো লেখা দিবেই আপনাকে, কোনো না কোনো লেখা এই ইউআরএল এ থাকবেই, যেটা সবার জন্য কমন। এখন আপনি চাইতেছেন আচ্ছা আমি শুধু বিগিন চেকআউট যারা করছে তাদেরকে রাখবো, মানে তাদের জন্য একটা কি করব, অডিয়েন্স লিস্ট বানাবো। এটা কেটে দেই, এখন বিগিন চেকআউট, বিগিন চেকআউট যারা করছে তাদেরকে রাখবো, আর বাকিদের রাখবো না। বাকিরা কারা? বিগিন চেকআউটের পর তো একজনই আছে, কে? পারচেজ, পারচেজ না?
তো পারচেজ যারা করছে তাদেরকে আমি বাদ দিয়ে দিব, বিগিন চেকআউট থেকে তাদেরকে বাদ দিয়ে দিব। যারা বিগিন চেকআউট পর্যন্ত এসে আটকে গেছে তাদেরকেই আমি রাখবো। তো সেক্ষেত্রে বাদ দিবেন কিভাবে? পেজ ইউআরএল, তারপর উপরেরটা কি করবেন বলেন তো? উপরেরটা কন্টেন্ট কারা করবে? চেকআউট যারা করছে তাদেরকে তুমি নিয়ে নিবা, ঝুড়িতে নিয়ে নিবা, ধারণ করবা। আর কাদেরকে বাদ দিবা? ডাজ নট কন্টেইন, পারচেজ করছে। এখন এইখানে ইউআরএল আপনার দেখতে হবে, পেজ ইউআরএল। আমরা যেহেতু ধরছি কি পেজ ইউআরএল, না পেজ ইউআরএল ধরছি, তো এখানে ডাজ নট কন্টেইন দিয়ে দিব আমরা, যেটা সবার জন্য কমন। সবার জন্য কমন কোনটা হবে দেখবেন, আপনাকে একটু জাস্ট দেখতে হবে কোনটা সবার জন্য কমন আছে। এটা হয়তো থ্যাংক ইউ থাকতে পারে, অথবা অর্ডার রিসিভ থাকবে, অথবা শুধু অর্ডার লেখা থাকবে। ঠিক আছে, কোনো না কিছু না কিছু একটা পাবেনই আপনি। এই যে থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ পুরোটা নিতে পারেন, অথবা থ্যাংক তো কি এইটাও দেখবেন ইউনিকই হবে। অন্য কোনো জায়গায়, অন্য এই পেজের আপনার ওয়েবসাইটের যত জায়গায় যাবেন, যে কোনো পেজে কোনো জায়গায় ইউআরএল এর মধ্যে থ্যাংক লেখাটা পাবেন না। শুধু পাবেন কোন জায়গায়? এই জায়গায় আসলে এটা পাবেন, বুঝছেন? এটা হচ্ছে ইউনিক হতে হবে আর কি। এটা যে কোনো প্রোডাক্ট পারচেজ করার পরেই এই থ্যাংক লেখাটা পাবেন, এই পুরোটাই পাবেন আর কি, থ্যাংক ইউ। তো এটা নিয়ে নেবেন, নিয়ে জাস্ট এই জায়গায় দিয়ে দিবেন ডাজ নট কন্টেন্ট। তার মানে যারা পারচেজ করছে ওদেরকে অটোমেটিক বাদ দিয়ে দিবে, আর বাকি আদার্স যারা আছে তাদেরকে সে ধারণ করবে। এভাবেই মূলত আপনাকে অডিয়েন্স লিস্টটা বানাতে হবে। ঠিক আছে, এখানে আপনি চাইলে আরো শর্ত যুক্ত করে দিতে পারেন, আরো শর্ত চাইলে যুক্ত করতে পারেন, কিন্তু আমার ভয় হচ্ছে যে আপনারা মাথায় গোলাই ফেলবেন, এত কিছু বুঝতে পারবেন না। আদার্স যে শর্তগুলো আছে, আমি আর কোনো শর্ত দেখাচ্ছি না, আপনারা জাস্ট এই শর্তটাই মাথায় মনে রাখেন। এটা যদি মনে রাখেন তাহলে কি মোটামুটি আপনার এইখানের যে কাজটা এটা কমপ্লিট করে ফেলতে পারবেন। আমি আর গভীরে যাইতেছি না, কারণ গভীরে গেলে আপনারা আরো বেশি গোলাই যাবেন। কারণ গভীরে যে বিষয়গুলো এগুলো আমরা ট্র্যাকিংয়ে দেখবো, একদম ইনডেপথ দেখা হবে। তো আপনারা যখন ট্র্যাকিংয়ে শিখে ফেলবেন তখন এই জায়গায় আসলে এমনি অটোমেটিক আপনি নিজেই কাজ করতে পারবেন। বুঝা গেছে? এটা আপনি নিজেই বাকি কাজগুলো করতে পারবেন। তো এটা নিয়ে আর গভীরে যাওয়ার দরকার নাই, যতটুকু দেখাইছি এইটা যদি বুঝতে পারেন এইটাই এনাফ আপনাদের জন্য। আর এখানে দেখেন প্রিফিল অপশন, এটা কি দেওয়া আছে? প্রিফিল সেগমেন্ট উইথ পিপল হু ম্যাচড দ্য রুলস উইথিন দ্য পাস্ট 30 ডেজ। এটা হচ্ছে প্রিফিল, মানে কি, মানে পূর্বেই আপনার পূর্বের 30 দিনের ডেটা, পূর্বের 30 দিনের ডেটা সে কি করবে আপনার এই যে অডিয়েন্স লিস্টে আছে এটাতে নিয়ে নিবে। কারণ গত 30 দিনে যারা বিগিন চেকআউট করছে তাদেরকে অটোমেটিক সে এই সেগমেন্টে নিয়ে নিবে। বুঝে গেছে? আর নিচেরটা হচ্ছে স্টার্ট উইথ অ্যান এমটি সেগমেন্ট, তার মানে সে নতুন করে শুরু করবে। আজকে আমি এটা ক্রিয়েট করছি, আজকে থেকে যারা বিগিন চেকআউট করবে তাদেরকে শুধু আমি নিব, এটার কথা মানেই হচ্ছে এটা। তো এটা ধরেন দিয়ে দিলাম উপরেরটাই, অডিয়েন্স থাকলে ভালো। আর এটা অপশনাল আছে, এটা সেগমেন্ট ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই, এটা এভাবেই থাকুক। এই হচ্ছে আপনার কি নিউ অডিয়েন্স সেগমেন্ট। ওয়েবসাইট ভিজিটর্স থেকে আপনি এইভাবে অডিয়েন্সটা বানাবেন, অডিয়েন্সটা এইভাবে বানাবেন। এখানে আরো কিছু দেওয়া আছে, এগুলা দেখেন না, এগুলো না দেখলেও কি হবে, আপনাদের কাজ হয়ে যাবে। বা এগুলো যখন ট্র্যাকিং শিখবেন তখন দেখেন, তখন ওইখানে আমরা ইনডেপথ সবকিছুই দেখব। এখানে এতটুকু করতে পারলেই এনাফ আপনাদের জন্য। তারপরে ক্রিয়েট সেগমেন্টে ক্লিক করলেই এটা ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট সেগমেন্টে ক্লিক করলেই হবে। আমি এটা ক্রিয়েট করতেছি না, বুঝছেন? আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি, আপনারা এই ক্রিয়েটে দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে এইখানে আসে একটা যোগ হবে, এই যে এরকম আসে যোগ হবে। এরপরে আমরা আরেকটা দেখি। আচ্ছা, এই সেগমেন্টে আরেকটা ছোট্ট কাজ আছে, এটা তো আমরা নিজেরা বানাইতেছি তাই না? নিজেরা বানাই নিতেছি না একদম কাস্টম করে, যে কোন পেজটাকে ধরবো, কোনটা নিব, কোনটা নিব না, নিজেরা বানাইতেছি। আরেকটা আছে বিল্ড করা থাকে। আমরা বলছিলাম যে গুগল অ্যাডস রান করার আগে প্রথমে ট্র্যাকিং সেট করতে হয় তাই না? তো আপনি যখন ট্র্যাকিং সেট করবেন তখন অ্যাড টু কার্ট, ভিউ আইটেম, বিগিন চেকআউট, পারচেস, এগুলো তো মাস্ট সেট করবেন না? তো এই ইভেন্টগুলো অটোমেটিক পাবেন আপনি, এগুলো সেট করার প্রয়োজন হবে না। কোথায় পাবেন? আপনি যখন সেট করবেন, এই যে এটা তো হচ্ছে উপরেরটা, নিচেরটায় আসবেন ভিজিটর্স অফ আ পেজ উইথ স্পেসিফিক ট্যাগস, এটাতে আসবেন। আসার পরে
পাইছেন দুইটা, বিগিন চেকআউট আর পারচেজ, এই দুইটা মূলত এখানে সেটআপ করা, মানে সেটআপ করা ছিল, ট্র্যাকিং সেটআপ করা আছে তো, আর এটাতে তো অ্যাড চলতেছে। তো যেগুলো এই দুইটা অটোমেটিক আপনার ডেটা ক্যাপচার করতেছে। তো আপনি জাস্ট সিলেক্ট করবেন বিগিন চেকআউট, তাহলে কি কাজ হয়ে যাবে। তো বিগিন চেকআউট যারা করছে তাদেরকে আপনি অ্যাড দেখাতে পারবেন। এই ক্রিয়েট দিলেই এখন কাজ শেষ। বোঝা গেছে? এটা ক্রিয়েট দিলেই এখন কাজ শেষ। এখন এগুলো কিভাবে আসবে? আপনাদের তো আসবে না। এগুলোর জন্য ট্র্যাকিং সেটআপ করতে হবে আগে। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেটআপ করতে হবে, রিমার্কেটিং ট্যাগ সেটআপ করতে হবে। এখন জাস্ট দুইটা নাম শুনে রাখেন, কিভাবে সেটআপ করতে হয় এগুলো আমরা শিখবো ট্র্যাকিং এর ক্লাসে। বুঝছেন? মানে ট্র্যাকিং কিভাবে সেটআপ করতে হয় এটা পরের ক্লাসে। পরের ক্লাসে বলতে এটা হচ্ছে ট্র্যাকিং এর, আমরা ট্র্যাকিং যখন শিখবো তখন। তো নাম জাস্ট শুনে রাখেন, আমরা যখন ট্র্যাকিং গুলো সেটআপ করব তখন এই সেগমেন্টগুলো পাবেন অটোমেটিক, এগুলো পেয়ে যাবেন। তখন জাস্ট এখান থেকে সিলেক্ট করে ক্রিয়েট দিলেই ক্রিয়েট হয়ে যাবে। তবে এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা কি বলেন তো? বলেন। দেখেন এই বিগিন চেকআউটে যারা আছে তারা কিন্তু পারচেজও করছে, পারচেজ করছে না? বিগিন চেকআউট করেই তো পারচেজটা করছে, তাই না? তো এখানে কিন্তু আপনি কি রিফাইন করতে পারতেছেন না, পরিশোধিত করতে পারতেছেন না, এটা একটা ঝামেলা। কিন্তু আপনি যদি নিজে কাস্টম করে করেন তখন আপনি এখান থেকে রিফাইন করতে পারবেন। আমার কথা কি বোঝা যায়? এইটাই হচ্ছে মানে পার্থক্য। হ্যাঁ, তো এইটুকুই পার্থক্য। তবে আপনারা দুইটাই প্র্যাকটিস করেন, দেখেন। এখানে আর বেশি কথা বলতেছি না, বলেও লাভ নেই, এটুকু বুঝলেই এনাফ আপনাদের জন্য। ক্রিয়েট দিবেন, ক্রিয়েট হয়ে যাবে। আপনারা যেরকম চান ওইরকমই ক্রিয়েট সেটআপ করে জাস্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট সেগমেন্টে দিবেন, কাজ শেষ। আমরা একটু বেঁকে যাই। এখন আমাদের ওয়েবসাইট ভিজিটরসের কাজ শেষ, তাই না? এখানে কাজ আসলেই শেষ। তারপর আমরা কোনটা দেখব? গুগল অ্যানালিটিক্স। এইখানে আপনি একদম যেমন চান এমনই করতে পারবেন। আমরা মূলত গুগল অ্যানালিটিক্সের ডেটাগুলো দিয়েই রিমার্কেটিংটা করি বেশিরভাগ ক্ষেত্রে। আমরা রিমার্কেটিং করি গুগল অ্যানালিটিক্স ফোরের ডেটাগুলো দিয়ে। আর এইখানে আপনি যেরকম চান ওই রকম ডেটাই কি বানাতে পারবেন, একদম যেমন চান মনের মতো করে ওই ডেটাই আপনি নিতে পারবেন। ধরেন এখানে চলে আসছে কি মডার্ন পেস্ট, তাই না? এটা লিঙ্ক করা আছে, তো এটা চলে আসছে। কীভাবে নিলাম? প্লাস চিহ্ন গুগল অ্যানালিটিক্স ক্লিক করার পরে এই যে সিলেক্ট গুগল অ্যানালিটিক্স প্রপার্টি আসলো, মডার্ন পেস্ট, এটা লিঙ্ক করা থাকার কারণে চলে আসছে। আপনারা এই যে প্রথমে ক্রিয়েট করবেন, তারপরে লিঙ্ক করবেন, তারপর চলে আসবে। এটা সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এই ভিতরে চলে আসবো, বিল্ড নিউ অডিয়েন্স। এখানে অনেক কিছু আছে, মানে এটা একটা বিশাল জগৎ, বুঝছেন? মানে বিশাল একটা জগৎ। তো এত বড় জগতে আমাদের ডুব দিয়ে লাভ নাই, আমরা খুব শর্টকাটে দেখি কিছু করতে পারি কিনা। এগুলো ডুব দিবেন, এটা মানে বুঝতে বুঝতে অনেক সময়ের ব্যাপার। আপনি ধীরে ধীরে কাজ করবেন মার্কেটে, ধীরে ধীরে আপনি চিন্তা করবেন যে আসলে কিভাবে বানানো যায়, আরো কিভাবে বেটার করা যায়। এটা হচ্ছে রিসার্চের উপরে ভিত্তি করে আপনার এই নলেজটা হবে, বুঝছেন? কিন্তু আমরা একদম উপর থেকে কতটুকু কাজ করতে পারি যেটা আমাদের মানে হেল্পফুল, আমরা যে বিজনেসগুলো হ্যান্ডেল করব আমাদের উপর থেকে কাজেই হয়ে যাবে, বুঝছেন? কিন্তু কিছু বিজনেস আছে অনেক বড় বড়, বিশাল বড় বড় থাকে, তাদের জন্য আপনার খুব ডিপলি কাজ করতে হয়। তো আমরা যে সমস্ত কাজ করব এটার জন্য খুব উপর থেকে কাজ আমাদের হয়ে যাবে, খুব বেশি গভীরে যাওয়া লাগবে এমন না। আমরা এখানে কি বলছি যে পারচেজ যে এটা আছে, অডিয়েন্সটা আছে, এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, তাই না? পারচেজটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। আবার অল ইউজার যেই আপনার এটা আছে, অল ইউজার, দেখেন এটা অটোমেটিক চলে আসে। এই যে অল ইউজার্স অফ মডার্ন পেস্ট, এটা কিন্তু গুগল অ্যানালিটিক্স 4 এর, বুঝছেন? 10,000 থেকে 77,000 পর্যন্ত অটোমেটিক ডেটা নিয়ে নিছে। কানেক্ট আছে, সাথে সাথে নিয়ে নিছে। পারচেজার্স অফ মডার্ন পেস্ট 290 থেকে 1,500 এর মতো। তো এটাও কি অটোমেটিক নিয়ে নিছে। আবার লেখা আছে ইউজার্স হু হ্যাভ পারচেসড ইন দ্য লাস্ট 540 ডেজ, 540 দিনের ডেটা আছে এখানে। তো এখান থেকে আবার যাই। এখন আপনি চাইতেছেন আচ্ছা পারচেজ আর অল ইউজার আছে, এখন আমি কি নিব? অ্যাড টু কার্ট নিব।
অথবা বিগিন চেকআউট নিব, মানে আপনার ইচ্ছা। হ্যাঁ, বিগিন চেকআউট নিব। এখন কিভাবে বানাবেন ওইটাই আমরা দেখি। এই সবগুলো ল্যান্ডিং পেজের ডেটা, তো আপনি বিগিন চেকআউট পাবেন, অ্যাড টু কার্ট আর ভিউ আইটেম পাওয়া যাবে না। ল্যান্ডিং পেজ, অন্য একটা অ্যাকাউন্টে ঢুকে এটা কানেক্ট করলাম, কানেক্ট করে কন্টিনিউ, কন্টিনিউ দিলাম। হুম, এখন দেখেন কার্ট অ্যাবান্ডনার সম্পর্কে একটু বলছিলাম না, এই লিস্টটা আপনি চাইলে কি এখান থেকে ডেট দিয়ে আপনি বানাইতে পারেন। 180 দিয়ে ধরেন, মেম্বারশিপ ডিউরেশন 180 ডেজ, সেভ দিলে এটা একটা কার্ট অ্যাবান্ডনার্স নামে একটা অডিয়েন্স লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। এই ক্রিয়েট আ কাস্টম অডিয়েন্স, আমরা এখান থেকে কাজটা করব। ক্রিয়েট আ কাস্টম অডিয়েন্স, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে মেম্বারশিপ ডিউরেশনটা দিয়ে দিবেন। মেম্বারশিপ ডিউরেশন ধরেন 180 ডেজ পর্যন্ত দেই। এখানে ইনক্লুড ইউজার্স ওয়াইন, যখন কি হবে অ্যাক্রস অল সেশন এটাই থাকবে। অ্যাড নিউ কন্ডিশন, আপনি কন্ডিশন দিতে হবে প্রথমে। কন্ডিশন কি দিবেন, এখানে হচ্ছে ইভেন্টসের নাম, এখানে অনেক কিছু আছে বুঝছেন। আমি যেভাবে দেখাই একটু এভাবেই দেখেন, আমরা শুধু ইভেন্টস নিয়েই কাজটা করি। ইভেন্টসে যাবেন, তারপরে যেই ইভেন্টগুলো সে পাইছে, যে ইভেন্টগুলো সে মূলত আমাদের ওয়েবসাইট থেকে পাইছে, এই সবগুলো আপনাকে দেখাচ্ছে। মনে থাকবে যে ইভেন্টগুলো সে পাইছে, এটা কিন্তু এই যে অ্যানালিটিক্স, এই গুগল অ্যানালিটিক্স 4 এটা ডেটা কালেক্ট করতেছে না, আমাদের ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করতেছে। এখন ডেটা দিয়ে কালেক্ট করতেছে, ডেটা তো ইভেন্ট আকারে আসে, ইভেন্ট আকারে আসে না ডেটা, কোনোটা ডেটা আসে অ্যাড টু কার্ট, কোনো ডেটা আসে বিগিন চেকআউট, তাই না? এরকম থেকে ইভেন্ট আকারে আসে, ইভেন্টের নাম অনুসারে আসে। তো যে ইভেন্টগুলো আসতেছে ওই ইভেন্টগুলোই আপনার কি দেখাইতেছে। এখানে আমরা মূলত 4-5টা ইভেন্ট ক্রিয়েট করছি, যেমন অ্যাড টু কার্ট ডেটা আমরা পাঠাইতেছি, বিগিন চেকআউট ডেটা পাঠাইতেছি, পরে হচ্ছে আপনার স্ক্রল 90 এইটা পাঠাইতেছি, এটা আমি ক্রিয়েট করছিলাম এগুলো সবগুলো, পরে ভিউ আইটেম পাঠাইতেছি। হ্যাঁ, এখন আমরা যেগুলো পাঠাচ্ছি এই ডেটাগুলো কি আসতেছে, এখন আমরা যেগুলো পাঠাচ্ছি না এই ডেটাগুলো যে আসতেছে, ওটার কারণ কি? গুগল অ্যানালিটিক্স 4 এর একটা দিক হচ্ছে সে অনেক ডেটা ক্যাপচার করে ফেলে, অটোমেটিক কি অনেক ডেটা নিয়ে নেয়, অটোমেটিক নিয়ে নেয়। তো সেক্ষেত্রে আপনার বিভিন্ন ডেটা এখান থেকে দেখাবে, এগুলো নিয়ে ওরি হওয়ার দরকার নাই। আমরা জাস্ট আমাদের কাজটা করি। আমরা কি করব, যে ধরেন শুধু অ্যাড টু কার্ট, শুধু অ্যাড টু কার্ট যারা করছে, তাই না? এখানে দেখেন আমরা আগে কি কি দেখাইছি, যারা ভিউ আইটেম করছে অ্যাড টু কার্ট করছে, পেজ ইউআরএল এর মাধ্যমে এই দুইটাকে একসাথে ধরতে হয়, নয়তো ধরা যায় না, তাই না? ধরা যায়, এই যে প্রোডাক্ট দিয়ে ধরছিলাম, ওয়ার্ড প্রোডাক্ট ওইটা দিয়ে ধরছিলাম, ওইখান থেকে ভিউ আইটেম আর অ্যাড টু কার্ট একসাথে ধরতে হইছে, কারণ দুইটা আলাদা আলাদা ধরা যায় না, কারণ ইউআরএল তো চেঞ্জ হয় না, তাই না? ইউআরএল চেঞ্জ হলে ধরতে পারতাম, ইউআরএল চেঞ্জ হয় না, সেক্ষেত্রে ধরতে পারি না। কিন্তু আপনি এই গুগল অ্যানালিটিক্স 4 থেকে ঠিকই আপনি নিতে পারবেন, ধরতে পারবেন। কিভাবে ধরবেন, এই যে ইভেন্ট ধরবেন, তখন অ্যাড টু কার্ট ইভেন্ট আপনি বলে দিলেন যে অ্যাড টু কার্ট ইভেন্ট, যারা অ্যাড টু কার্ট করছে তাদেরকেই তুমি কি করো, ক্যাপচার করো। এখানে অডিয়েন্স লিস্ট দেখায় যে ইনক্লুড কত আছে, এখানে দেখাইতেছে যে 26 জন কি আছে, ইনক্লুড আছে, এই অডিয়েন্সে 26 জন আছে। আচ্ছা, এটা যদি বাড়ায় দেই 540 দিলে, $540। আচ্ছা দেখেন, তো অ্যাড টু কার্টে 540 দিনের ডেটা কতজন আছে সামারি,
26 জন। এই সাইডে ইনক্লুড লেখা আছে দেখেন, আপনি এক্সক্লুড করে দিলে এটা আবার এক্সক্লুডে চলে আসবে। তো 26 জন আছে। তারপরে আপনি এখান থেকে আরো কিছু কাজ করতে পারেন। এই যে নিচে একটা এন্ড দিতেছেন, এন্ড, এন্ড মানে শর্ত দেওয়া আরেকটা। কি শর্ত দেওয়া? আমরা দিয়ে দিব এখানে কি ভিউ আইটেম, তাই না? ভিউ আইটেমটা দিয়ে দিলাম, দিয়ে অ্যাড প্যারামিটার আদার্স। আচ্ছা, ভিউ আইটেমটা না, এখানে এক্সক্লুড করব, এক্সক্লুডের অপশনটা তো এই যে পাইছি। দেখেন আমি কি নিলাম, অ্যাড টু কার্ট নিলাম। অ্যাড টু কার্ট যেহেতু নিলাম, যারা ভিউ আইটেম করছে তাদেরকে নিবে না। কাদেরকে নিবে? শুধুমাত্র যারা অ্যাড টু কার্ট করছে। এখন আপনি চাইতেছেন যে আচ্ছা, যারা অ্যাড টু কার্ট করছে তাদেরকে তো নিবে, কিন্তু যারা অ্যাড টু কার্ট করছে তারা তো বিগিন চেকআউটও করছে, তারাই তো আবার কি করছে, পারচেজ করছে, তাই না? এখান থেকে কিছু মানুষ পারচেজ করতে পারে, তো তাদেরকে বাদ দিতে হবে না? তাদেরকে আমি বাদ দেবো। এই যে নিচে আরেকটা সেগমেন্ট আছে দেখেন, অ্যাড গ্রুপ টু এক্সক্লুড, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আসেন, ইভেন্টে আসেন, বিগিন চেকআউট, তাই না? পরবর্তীতে বিগিন চেকআউট থাকে, এন্ড, এন্ড দিয়ে এবং, না এন্ড দিয়ে এবং না, এটা অর দিতে হবে, অর। আচ্ছা, এন্ড আর অরের মধ্যে একটু পার্থক্য আছে, কেন? এটা একটু বেশি চিন্তা করা লাগবে আপনাদের। কেমন? এগুলো আমি আগেই বলছি টেকনিক্যাল কাজ ভাই, জাস্ট শর্ত জুড়ে দিতে হয়। এখন আমি যদি এন্ড দিয়ে দেই কিরকম হবে বিষয়টা? ধরেন আমি এন্ড দিয়ে দিলাম পারচেস, পারচেসটা কোথায়? এই যে পারচেস, ঠিক আছে? পারচেস 6 জন কি করছে, এক্সক্লুড করে দিছে, বুঝছেন? এটা কিরকম শর্ত? এই দেখবে যে অ্যাড টু কার্ট কারা করছে তাদের সবগুলোকে ধরে নিয়ে নিছে। নেওয়ার পরে যেই সমস্ত কাস্টমার বিগিন চেকআউট করছে এবং পারচেস করছে, বিগিন চেকআউট করছে এবং পারচেস করছে তাদেরকে বাদ দেওয়ার জন্য। শুধু বিগিন চেকআউট করছে এমন না, বুঝছেন কথাটা? হ্যাঁ, একই ব্যক্তি দুইটা ইভেন্ট ফায়ার করছে, বিগিন চেকআউটও করছে এবং পারচেজও করছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য। এটা নিচের কথাটা হচ্ছে এমন, এন্ড দিয়ে বিগিন চেকআউট করছে এবং পারচেজ করছে তখনই তুমি বাদ দিবা। অথবা আপনি এখানে এমন হয় নাই যে বিগিন চেকআউট করছে অথবা পারচেজ করছে, এমন হয় নাই কথাটা। আমি কি বলছিলাম প্রথমে? যে বিগিন চেকআউট করছে অথবা পারচেজ করছে, তাদেরকে তুমি বাদ দিবা, যে কোনো একটা করলেই হবে। এখন এই শর্তের মধ্যে কিন্তু কোনো একজন পার্সন যখন বিগিন চেকআউট করব, পারচেজ করে নাই, ধরেন পারচেজ করে নাই, অ্যাড টু কার্ট করার পরে বিগিন চেকআউট পর্যন্ত গেছে, তারও কিন্তু ক্যাপচার করে ফেলবো। ক্যাপচার করবো না? তারও কিন্তু ক্যাপচার করে ফেলবো, কারণ এখানে নিচের শর্ত হচ্ছে বিগিন চেকআউটও করতে হবে, পারচেসই করতে হবে, তারপরে তাকে বাদ দিবে। এছাড়া তাকে বাদ দিবে না। যদি একটা অ্যাকশন নয়, শুধু বিগিন চেকআউট, তখন কিন্তু তাকে বাদ দিবে না। এজন্যই আমরা কি এই শর্ত রাখবো? এভাবে রাখবো না, আমরা অর দিয়ে করতে হবে। এই যে অর, অর মানে দুইটার যে কোনো একটা করলেই হবে। দুইটার যে কোনো একটা করলেই তাকে বাদ দিয়ে দিবা। আর আমি এন্ড দেয়া মানে দুইটার যে কোনো এক, দুইটার দুইটা যখন করবে তখনই তাকে বাদ দিবা। দেখেন এখন কিন্তু বেড়ে গেছে, 17 জন হয়ে গেছে না? কারণ স্বাভাবিকভাবেই বাড়বে। আর বিগিন চেকআউট পরে পারচেস, এই দুইটা অ্যাকশন মানে কি আপনার এটার অডিয়েন্স খুব কম থাকবে, এটাই স্বাভাবিক। পারচেস কম থাকে না, তো আমি অর দেওয়ার পরে অডিয়েন্স স্বাভাবিকভাবেই বাড়বে, কারণ দুইটার যে কোনো একটা করলেই কি এটাকে আমি এই অ্যাড টু কার্ট অপশনে রাখি নাই। তো এটা আমি এভাবে দিলাম, দেওয়ার পরে দেখেন আমার অডিয়েন্সও কমে গেছে, বেড়ে গেছে, এক্সক্লুড একটু বাড়ছে। এক্সক্লুড বাড়ক, সমস্যা তো নাই, আমি শুধু চাচ্ছি অ্যাড টু কার্ট, যারা অ্যাড টু কার্ট পর্যন্তই করছে, শুধু অ্যাড টু কার্ট করছে তাদেরকে। তারপর আপনি অডিয়েন্স একটা নাম দিবেন,
অডিয়েন্স নাম কি দিবেন? এটা আপনার মতো আপনি নাম দিতে পারবেন, আপনি যেভাবে বুঝেন। জাস্ট অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট এটা দিলেও হয়, মানে আপনার মতো আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন, পরে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। আমি সেভ দিয়ে দেই। You have successfully created a new Google Analytics users segment. Done. এই যে দেখেন জাস্ট অ্যাড টু কার্ট পাইছেন? হ্যাঁ, তারপরে এখানে আপনার কি হবে, আপনার অডিয়েন্সটা অ্যাড হতে থাকবে। এখন অ্যাড যে হবে, এখানে একটা কথা আছে, আজকে আমি এটা ক্রিয়েট করছি না, এই অডিয়েন্সটা আজকে থেকে যারা আসবে তাদেরকে নিবে, বা আগে যারা আসছিল তাদেরকে নেয় না, তাদেরকে কি এই অডিয়েন্স বাকেটে নিবে না। তো এই জন্য আপনি অ্যাড চালানোর আগেই এই অডিয়েন্স লিস্টগুলো ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করলে বেটার, ক্রিয়েট করলে কি বেটার, তখন আপনি খুব সহজেই মার্কেটিং করতে পারবেন এটার উপর বেস করে। তবে বিজনেস যদি নতুন হয়, খুব বেশি বড় না হয়, তখন এগুলো অ্যাড করার প্রয়োজন হয় না শুরুর দিকে। যেগুলো অটোমেটিক ক্রিয়েট হয় ওগুলো দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন, রিমার্কেটিং করতে পারবেন। পরবর্তীতে বিজনেস যখন বড় হবে, এই ডাটাগুলো কখন দরকার? যখন বিজনেস বড় হয়, তখন আপনার স্পেসিফিক ধরে ধরে রিমার্কেটিং করতে হয়, তখন এগুলো ক্রিয়েট করা লাগে। এটা আমি একটা ক্রিয়েট করে দেখালাম। এখন আমি যেভাবে দেখাইছি আপনি যে কোনো অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন না, যে কোনো ইভেন্টের জন্য। এই সেম কথাই, ঘুরে ফিরে কি সেম কথাই, আপনি যেভাবেই যান সেম কথাই থাকবে, ওইরকম কোনো চেঞ্জ নাই। এখানে অনেক কিছু করা যায়, আপনার ভ্যালু ধরে করা যায়। আমি ধরে ইভেন্ট দিয়ে করছি না, ইভেন্ট দিয়ে করলাম। এরপরে আমি ধরলাম, এখন ধরেন আমি বিগিন চেকআউট ধরলাম, বিগিন চেকআউট ধরার পরে আচ্ছা এক্সক্লুড ধরার পরে এখন আমি এক্সক্লুড দিলাম না, এক্সক্লুড দিব না। আচ্ছা এক্সক্লুডটা দেই আগে, পারচেসটা দিয়ে দিই। হ্যাঁ, যারা পারচেস করছে তাদেরকে নিবা না, পারচেস তাদেরকে নিবা না। এখন এইখানেও আপনি একটু রিফাইন করতে পারবেন কিভাবে, অ্যাড প্যারামিটার দিয়ে, অ্যাড প্যারামিটার দিয়ে আপনি রিফাইন করতে পারবেন। এই যে দেখেন আমরা অনেকগুলো প্যারামিটার পাঠাই, এগুলো আসলে আপনারা ওইরকম বুঝবেন না, বুঝছেন, একটা ঝামেলা, এত ডিপলি আপনারা বুঝবেন না। যেটুকু দেখাইছি এটুকুই যথেষ্ট কাদের জন্য। আমি যেটা এখন দেখানোর জন্য চিন্তা করছিলাম, এটা আপনার রিয়েল লাইফে কাজেও লাগবে না, ওইরকম কি রিয়েল লাইফে কাজে লাগবে না, কিন্তু বুঝতে পারতেন হয়তো। আচ্ছা আমি এটা জাস্ট একটু দেখাই, তবে আপনারা খুব বেশি টেনশন নিয়েন না মাথায়, যে এটা যদি না বুঝেন টেনশন নিয়েন না, তবে বুঝবেন, যেহেতু যদি আগে বুঝে থাকেন এটাও বুঝবেন, মানে কঠিন কিছু না, একদম সহজ কথা। যেরকম আমি যদি কারেন্সি দিয়ে বুঝাই, আপনার ওয়েবসাইটে 4-5টা কারেন্সি আছে, 4-5টা কারেন্সি আছে, কারেন্সি না, কারেন্সি পরবর্তীতে একটাই পাঠানো হয়, এটা বাদ দেই। আমাদের ভ্যালুটা কোথায়, এই যে ভ্যালু। এখন আপনি চাইতেছেন আচ্ছা বিগিন চেকআউট যারা করছে তাদেরকে আমি ধরবো, ঠিক আছে, শুধু যারা বিগিন চেকআউট করছে এটা আমি মানলাম, কিন্তু না, এইটুকুই সীমাবদ্ধ হবে না। যারা 500 টাকার উপরে বিগিন চেকআউট করছে, মানে 500 টাকার উপরে যে সমস্ত প্রোডাক্ট, ওই সমস্ত প্রোডাক্ট যারা বিগিন চেকআউট করছে শুধু তাদেরকেই ধরবো। মানে আপনি কতটা রিফাইন করতে পারতেছেন চিন্তা করছেন, মানে আপনি যেভাবেই চাবেন ওইভাবেই ধরতে পারবেন। এখন এটাতে ধরে এই যে এখানে আসার পরে অ্যাড প্যারামিটার, আমরা কিন্তু প্রত্যেকটা ইভেন্টের সাথে প্যারামিটার পাঠাই। প্যারামিটার হচ্ছে ধরেন একটা ইভেন্ট, ওই ইভেন্টের অনেকগুলো ধরেন একজন মানুষ অ্যাড টু কার্ট করলো, এটা একটা ইভেন্ট বলে, তাই না? অ্যাড টু কার্ট যে করছে, একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, তো ওই প্রোডাক্টের নাম, তারপরে ওই টাইটেল, একটা নাম থাকে না প্রোডাক্টের নাম, পরে হচ্ছে ওই প্রোডাক্টটা কত প্রাইস ছিল এইটা, তারপরে ওই প্রোডাক্টের আইটেম আইডি, ওই প্রোডাক্টের আপনার হচ্ছে আবার আরেকটা হচ্ছে আপনার ই থাকে কোয়ান্টিটি থাকে, মানে এই সমস্ত যে আপনার এই যে
আপনার যেই তথ্যগুলো ইনফরমেশন একটা প্রোডাক্টের ওই সবগুলো ইনফরমেশন প্রত্যেকটা ইভেন্টের সাথে আপনার পাঠাতে হয়, আমরা পাঠাই। তো ওই ইনফরমেশন প্যারামিটার, ওইগুলোকে বলে প্যারামিটার, প্যারামিটার নাম বলে। তো ওই প্যারামিটার দিয়েও আপনি কি করতে পারবেন, রিফাইন করতে পারবেন, পরিশোধিত করতে পারবেন। তো বিগিন চেকআউটার আমি বললাম যে যাদের ভ্যালু, এই সিম্বলগুলো চিনেন আপনারা? এখন বড়, এইটা মনে হয় বড় বোঝাবে, তাই না? যে 500 থেকে বড়, যাদের ভ্যালু 500 থেকে বড় তাদেরকে তুমি কি করবা, এই বাস্কেটে নিবা। দেখেন 4 জন এক্সক্লুড হয়ে গেছে, আর বাকি 14 জন কি 500 টাকার চেয়ে বেশি বিগিন চেকআউট করছে, মানে এটা ভ্যালু দিয়ে রিফাইন করলাম। এটুকু বুঝছেন? এটা বুঝলে বাকিগুলো এমনি আপনারা নিজেরা একটু দেখেন বুঝে যাবেন। এটা আরো আদার্স অন্য ইভেন্টও দেওয়া আছে, ইভেন্ট যে প্যারামিটারগুলো আর কি, প্যারামিটারগুলো এখানে দেওয়া আছে। তো এইভাবে মূলত আপনি রিফাইন করে কাজ করতে পারবেন। এত কিছু মানে এত ডিপলি করার প্রয়োজন হয় না। আমরা প্রথম যেটা দেখাইছি ওইটা দিয়ে করলেই কি আমাদের কাজের জন্য এনাফ, ওইটুকু করলেই যথেষ্ট। পরে সেভ দিবেন, কাজ হয়ে যাবে। এইটুকুই আপনারা কইরেন। বিশেষ করে বেশ কয়েকটা আপনারা বানায়েন, মানে 4-5টা করে প্রত্যেকেই আপনার ইভেন্ট বানায়েন, ঠিক আছে? আপনাদের এখানে তো ডেটা থাকবে না জানি, ডেটা না থাকলেও বানায় রাখবেন, জাস্ট শুধুমাত্র বানায় রাখবেন। এটুকুই ছিল আমাদের কথা এই অডিয়েন্স ম্যানেজারে। এছাড়া বাকি যেই এগুলো আছে ওইগুলোতে আসলে কথা বলার কিছু নাই, জাস্ট বললে শুধু বকবকি করতে পারবো, এগুলো আমাদের প্রয়োজন পড়ে না। এখানে হচ্ছে অ্যাপের আর কি, যদি কেউ অ্যাপ ইনস্টল অনেকে চালায় না, অ্যাপ ইনস্টল করার জন্য অনেকে অ্যাড চালায়, এই সমস্ত কাজ পাওয়া যায় না, আমরা কখনো করিও, এখন আমি একটাও পাইনি এখন পর্যন্ত এই সমস্ত কাজ। তো সেক্ষেত্রে এমনিতেও পাওয়া যায় না, বা আপনি খুব বেশি এটা পাবেন না। তো ওই অ্যাপটাকে সিলেক্ট করলেই তখন আপনি কি অডিয়েন্স লিস্ট এখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো যদি কাজ পান তখন এগুলা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, এগুলার অডিয়েন্স লিস্ট ক্রিয়েট না করলেও সমস্যা নেই। আচ্ছা, সেগমেন্ট নেম, ঠিক আছে। এই ইউটিউব ইউজার্স, এইটা নিয়ে কালকে একটু কথা বলবো না, এটা নিয়ে কালকে একটু কথা বলে তারপরে আমরা নতুন আরেকটা যে বিষয় শিখব। তো আপনারা বাকি দুইটা যেটা আছে, বাকি দুই সেগমেন্ট, একটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটরস আর আরেকটা গুগল অ্যানালিটিক্স, এই দুইটা একটু ভালো করে প্র্যাকটিস করেন। এই দুইটা যদি আয়ত্ত নিয়ে আসেন তার মানে ধরে নেন আপনার কাজ শেষ এখানে। তখন জাস্ট এখানে ডেটাগুলো ক্যাপচার করবে আর আপনি কি করবেন, ওই যে অডিয়েন্সে ইউর ডেটাতে ধরাই দিবেন। তাহলে এইভাবেই মার্কেটিং করা লাগবে। প্র্যাকটিস করেন ভালোভাবে। আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই করেন, সমস্যা নাই, উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভিডিওটা অফ করে দিই। একটা ব্রাউজারে আসলাম, আসার পরে আমরা যাব কোথায়, অ্যানালিটিক্সে। আমার একটা ক্লায়েন্টের ক্রিয়েট করি, এর উল্টাপাল্টা ক্রিয়েট হয়ে গেছে একবার, ওইটা ক্রিয়েট করা লাগবে। হ্যাঁ, আপনারা এই যে অ্যানালিটিক্স, এইভাবে না আইসা আপনারা জাস্ট লিখবেন অ্যানালিটিক্স, এইভাবে আসবেন। আসার পরে দেখবেন কোন জায়গায় developers.google.com, এটা হবে না, সাপোর্টস ট্যাগ ম্যানেজার, হ্যাঁ এখানেই আসেন। এই যে গুগল অ্যানালিটিক্স, এটাই developers.google.com, অ্যানালিটিক্স লেখা আছে না, এই তো ছোট্ট করে অ্যানালিটিক্স, পইরা নিয়েন। অনেক আছে না পইরা এই উল্টাপাল্টা ইউআরএল এ চলে যায়। হ্যাঁ, ক্লিক করেন। আসার পরে দেখেন গো টু অ্যানালিটিক্স, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আমার এখানে যেহেতু অনেকগুলো আছে বুঝছেন, যে কারণে আমার এখানে অভাব নেই, অনেক আছে। তো যে কারণে মূলত আমার এখানে চলে আসছে একটার ভিতরে। তো আপনাদের কিভাবে আসবে সেটা আমি দেখাই দিতেছি। আমি একটার ভিতরে যাই, আমি মূলত অ্যাডমিনে চলে যাই। আপনারা কোন জায়গায় পাবেন, আপনারা কেউ কারো যদি এরকম করা থাকে, আপনার ক্রিয়েট করা থাকে, তাহলে সুন্দর করে অ্যাডমিনে চলে আসবেন। অ্যাডমিনে আসবেন, আসার পরে এই যে এরকম একটা অপশন পাবেন, উপরে দেখেন ক্রিয়েট লেখা আছে,
এই ক্রিয়েটে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে দুইটা সেগমেন্ট আছে, এর মধ্যে অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর আপনারা এই যে শুরুতে গো টু অ্যানালিটিক্সে ক্লিক করার পরে এই জায়গাটাতেই আসবেন, বুঝছেন, ক্রিয়েট করার জন্য। তখন আসার পরে এখানে আপনি একটা নাম দিতে হবে। কিডাপ বিডি, এটা আমার একটা ক্লায়েন্টের জন্য করে ফেলি। হ্যাঁ, এটা দেওয়ার পরে এই যে সবগুলো অপশন যাতে টিক মার্ক দেওয়া থাকে, বুঝে গেছে? গুগলকে আমরা তথ্য দিলে তো সমস্যা নেই, এ আরও বেশি অপটিমাইজ করতে পারবে, আমাদের অ্যাডগুলো আরও ভালো পারফর্ম করবে। তো ওইখানে যে নামটা দিছেন এটা মূলত ওয়েবসাইটের নাম। ঠিক আছে, ওয়েবসাইটের নাম, যে নামটা দেখে আপনি বুঝতে পারবেন এই নামের ওয়েবসাইট, আমার এই ওয়েবসাইটের জন্য এই প্রপার্টিটা। তো আমি এই জন্য সেম দিয়ে দিলাম। এখানে রিপোর্টিং টাইম জোন, এটা কি দিবেন? এটা যেই দেশে আপনি মার্কেটিং করতেছেন, যেখানে আপনি প্রোডাক্ট সেল করতেছেন, ওই জায়গার ওই দেশের নামটা দিয়ে দিবেন। এখন আমি বাংলাদেশের, এটা তো সেক্ষেত্রে কি বাংলাদেশের নাম দিব, আর টাইম জোনটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। যদি আপনি ইউনাইটেড স্টেটে চালান, তাদের দেশ রইলে ইউনাইটেড স্টেটস দিয়ে দিবেন, মানে যেই দেশের হোক ওই দেশে এটা দিয়ে দিবেন। এরপরে কারেন্সি কোনটা দিবেন? ইউএসডি। ওয়েবসাইটে যেটা আছে এটা যেহেতু বাংলাদেশি, সেক্ষেত্রে ওয়েবসাইটে বাংলাদেশের কারেন্সি আছে, টাকা আছে, এই জন্য টাকা দিব এখানে। বুঝতে পারছেন বিষয়টা? এরপর নেক্সট, এখানে ইন্ডাস্ট্রি আপনাকে দিতে হবে। ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন, এটা এক একটা মানে এক এক কোম্পানি এক একটা পড়তে পারে। আমারটা মূলত পড়ে হচ্ছে এন্টারটেনমেন্টে, বাচ্চাদের জিনিসপত্র। তো বাচ্চাদের কিটা বিটি না, বাচ্চাদের না, এটা বিউটিতে পড়ে। আর এটা স্মল দিয়ে দিব, বাচ্চাদের খেলনা এন্টারটেনমেন্টে। স্মল 1 to 10 এমপ্লয়িজ, স্মল দিয়ে, আমাদের বিজনেসগুলো মূলত স্মলই হয়। এরপরে সার্ভিস বেস হইলে লিডস দিবেন, জেনারেট লিডস। আর এটা যেহেতু প্রোডাক্ট সেল করতেছি, তো সেক্ষেত্রে ড্রাইভ সেলস, এটা দিয়ে দিব, ক্রিয়েট। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল করেন, এখানে আমাদের দুইটা টিক মার্ক দিতে হয়। প্রথম কাজ হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে আমরা কোনটা দিব? বাংলাদেশ। এরপরে দেখেন এখানে আই অলসো অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্ট লেখাটা আসে না, এখানে দুইটা টিক মার্ক আছে, দুইটা টিক মার্ক দিতে হয়। প্রথমটাতে এটাতে দিলাম, ঠিক আছে? একটু সুন্দর করে খেয়াল করেন, এখানে এই যে ছোট্ট একটা বার আছে, এইটাতে না, পাশে যে বড় বারটা আছে এটাকে ধরে টেনে নিচে নামাবেন, সুন্দর করে নিচে নামাবেন। এই যে এখানে একটা পাইছি, তারপরে আই অ্যাকসেপ্ট। এখন কোথায় আসলাম? ওয়েবে আসলাম। স্কিপ ফর না করা যায়, না করে এটা আমরা ওয়েবে যাব। ওয়েবে গিয়ে এখানে ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। ওয়েবসাইটের নাম দিতে হবে। কোথায় ছিলাম? এই যে, হ্যাঁ দেখেন, ওয়েবসাইটটা দিলাম, দেওয়ার পরে https থেকে স্ল্যাশ পর্যন্ত কেটে দিব, শুধু ডোমেন নামটা থাকবে এখানে। কি থাকবে? ডোমেন নাম। আর এখানে থাকবে স্ট্রিম নেম মানে যেটা দেখে আপনি চিনবেন যেটা এই ওয়েবসাইট, কিডাপ বিডি, ওই আগের নামটাই দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, এই কন্টিনিউ করার পরেই এখানে আপনি কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, দেখেন লোডিং হচ্ছে। তারপরে সেট আপে গুগল ট্যাগ, একটা গুগল ট্যাগ দিবে। এই যে গুগল ট্যাগের কথা বলি বারবার, এই ট্যাগগুলো এখানে, এটা হচ্ছে আপনার, এই গুগল ট্যাগ হচ্ছে আপনার অ্যানালিটিক্সের গুগল ট্যাগ। তো এটা আমরা বসাই না, মূলত এটা ডিসকার্ড করে দিই। তারপরে আরেকটা আসবে মেজারমেন্ট আইডি, এই মেজারমেন্ট আইডি দিয়ে আমরা মূলত কি করি, আমরা ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করি। এই মেজারমেন্ট আইডি দিয়ে, মনে রাখেন, এইটা দিয়ে মূলত আমরা কি করি, ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করি, এটা ওয়াল পেজে বসাই দিই। তো এটা দিয়ে ডেটা আসে, এগুলো আমরা ট্র্যাকিংয়ে শিখবো, কীভাবে সেট আপ করবো, ডেটা কীভাবে আনবো, সব ট্র্যাকিংয়ে দেখানো হবে। এখন এইটুকু ক্রিয়েট করতে পারবেন না? হ্যাঁ, ধরেন এটা কেটে দিলাম, এখানে আমার কোনো কাজ করে লাভ নেই এখন। এরপরে এটা নেক্সট দিয়ে এই কন্টিনিউ টু হোম, এটাতে ক্লিক করলে এখানে চলে আসবেন, ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন কিডাপ বিডির জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এখানে।
এটা হচ্ছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের ভিতরে আমার এই কিডাব্লিউডি এটা হচ্ছে প্রপার্টিজ, বুঝছেন? এখানে আমি একাধিক ক্রিয়েট করতে পারবো, আমি চাইলে আরো ক্রিয়েট করতে পারবো। তাহলে এইটার আন্ডারে আমার আরো ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি দেখাই একটা অ্যাকাউন্ট যেটার ভিতরে আর কয়েকটা আছে, এই যে এই কোজিনিটস, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, তাই না? এই অ্যাকাউন্টের ভিতরে আমার তিনটা প্রপার্টি আছে। এটা একটা ওয়েবসাইটের প্রপার্টি, এটা আরেকটা ওয়েবসাইটের প্রপার্টি, এটা আরেকটা ওয়েবসাইটের প্রপার্টি। বুঝে গেছে? একটার ভিতরে অনেকগুলো ক্রিয়েট করা যায়। আপনারা একটাই করেন, বাকি অনেকগুলো করার দরকার নেই। তো এই পর্যন্ত আসতে পারবেন? হ্যাঁ, আসার পরে অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে যান। অ্যাডমিনে গিয়ে আমি যে বললাম আরো কয়েকটা প্রপার্টি চাইলে ক্রিয়েট করা যায়, তখন এই অ্যাকাউন্টের ভিতরে থাকতে হবে এই যে কিডাব্লিউডি, ঠিক আছে? অ্যাকাউন্টের ভিতরে আছি, তখন এই ক্রিয়েট প্রপার্টি, এই প্রপার্টি দিয়ে কি করবেন, আপনি আরো চাইলে কয়েকটা ওয়েবসাইট এখানে যোগ করতে পারবেন, একটার পর একটা একটার পর একটা। এই আবার প্রপার্টি নেম সেম ভাবেই আপনার ক্রিয়েট করতে হয়, কোনো ডিফারেন্স নেই। তো আমি আরেকটা করবো না। এখন এটা যেহেতু ক্রিয়েট করা হয়েছে, তাই না? ক্রিয়েট করা হয়েছে, ক্রিয়েট করার পরে এখন আমি এটা অ্যাড করবো কোথায়? আমার অ্যাকাউন্টের সাথে, গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে। কীভাবে করবো? জাস্ট চলে যান আপনার অ্যাকাউন্টে। এটা কি মার্কেটিং বেস 3? হ্যাঁ, এটা দিয়ে করি। এটাতে করবো কিরোজিয়ান। আচ্ছা, এটা করি, এটা তো ডিলিটও করা যায়, সমস্যা নেই। আসবেন টুলসে, এই যে টুলসে কার্সর রাখবেন, দেখবেন ডেটা ম্যানেজার। তারপরে এই যে দেখেন আমার কিন্তু গুগল অ্যানালিটিক্স 4 কানেক্ট নাই। সেক্ষেত্রে আমি কি করব, এই যে গুগল অ্যানালিটিক্স নিচে আছে, নিচে কিন্তু অনেক প্রোডাক্ট আছে গুগলের বা পার্টনার। এখন গুগল অ্যানালিটিক্স 4 J4 এটাতে সিলেক্ট করলাম, আমার সবগুলো চলে আসছে। যতগুলো আমার ইমেইলে অ্যাক্সেস আছে অথবা আমি নিজে ক্রিয়েট করছি সবগুলো কি এখানে চলে আসছে। এর নাম লিখবেন, আমারটা কি কিডাব্লিউডি, আগে একটা ক্রিয়েট করছি বুঝছেন, কিন্তু সমস্যা হয়েছে ওইটাতে ঝামেলা হয়েছে। আমার এটা একটু ইটা দেখা লাগবে, নতুনটার নাম্বারটা কই, এটা এই ভাই হেল্প করেন, উপরে ছিল। এটা 51 77 35, 51 77 35 কোনটা? উপরেটা না? হুম, এইটাই। এটা সিলেক্ট করবেন, আপনাদেরটা একটাই থাকবে, এখানে ক্লিক করলেই আপনাদেরটা চলে আসবে। তো কিডাব্লিউডি, তারপর নেক্সট দিবেন। দেখেন এই যে ইম্পোর্ট অ্যাপ অ্যান্ড ওয়েব ম্যাট্রিক্স, ইম্পোর্ট গুগল অ্যানালিটিক্স অডিয়েন্সেস, অটোমেটিক কি চলে আসবে, দেখছেন অন করা আছে, যেগুলো আসার দরকার চলে আসবে। জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্ক হয়ে যাবে, শেষ, লিঙ্কড হয়ে গেছে। তারপর ডান, পাইছেন? আচ্ছা দাঁড়ান, তাড়াহুড়ো করেন না। তো এখানে পাইছি না? পাওয়ার পরে আপনি একটু অডিয়েন্সে যান, এই টুলস থেকে এই শেয়ার্ড লাইব্রেরি অডিয়েন্স ম্যানেজারে যান। এই যে দেখেন গুগল অ্যানালিটিক্স ফর প্রপার্টি ইউজার্স, অটোমেটিক কি চলে আসছে এখানে, মানে কয়েকটা লিস্ট সে ক্রিয়েট করে ফেলবে, দিন যত যাবে আরো কয়েকটা ক্রিয়েট করবে। তো এভাবেই আপনার কানেকশনটা করতে হয়। আর এটার অ্যাক্সেস কিভাবে দিবেন, কোনটা? এটা গুগল অ্যানালিটিক্স ফোরের অ্যাক্সেস কিভাবে দেয়? আচ্ছা, অ্যাক্সেসটার আগে আরেকটা বড় ইম্পর্টেন্ট একটা কথা আছে, এটা এখনই দেখাই দিতে হবে। এই যে ডেটা, এই অ্যাডমিনে আসবেন, অ্যাডমিনে আসার পরেই ডেটা কালেকশন অ্যান্ড মডিফিকেশন, এই জায়গাতে আসার পরে ডেটা কালেকশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে সবগুলো টার্ন অন করে দিবেন, ঠিক আছে? এটা সবগুলো টার্ন অন করে দিতে হবে। এরপরে কালেক্ট অটোমেটিক্যালি টার্ন অন, এরপরে অ্যাকনলেজ, আপনি একটু পয়রা দেখেন তাহলে বুঝবেন। তো সবগুলো টার্ন অন করা শেষ। এরপরে হচ্ছে ডেটা রিটেনশন, ওই জায়গাতেই ডেটা রিটেনশনে ক্লিক করবেন, দেখবেন এখানে ডেটা রিটেনশন 2 মাস আছে, এটা 14 মাস করে দিতে হবে, 14 মাস, কাজ শেষ। এরপরে আবার অ্যাডমিনে ক্লিক করেন, আমাদের অ্যাডমিন থেকে মূলত কাজগুলো করা লাগে বিভিন্ন। তো
অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এখানে অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্টে ক্লিক করেন। ক্লিক করার পরেই আপনি ই করতে পারবেন। হ্যাঁ, এখন আমার অ্যাক্সেস আছে, তাই না? আমি ক্রিয়েট করছি এটা, তাই তো? আমার অ্যাক্সেস আছে, ফুল অ্যাক্সেস। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এই অপশনটা আসছে, আসার পরে এই যে প্লাস চিহ্নে ক্লিক করবেন, অ্যাড ইউজার্স এটাতে ক্লিক করবেন। তারপর এখানে জাস্ট আপনার ইমেলটা দিবেন। ধরেন এই ইমেলটা আমি দেই আপাতত। ইমেলটা দিবেন, একটা এন্টার দিবেন। ইমেলটা পাইছে? এই যে অ্যাডমিনিস্ট্রেটর অথবা এডিটর, আপনি যে অ্যাক্সেস চান ওই অ্যাক্সেসই তাকে কি করতে পারবেন, দিতে পারবেন। আপনি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দেওয়ার পরে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলেই কি কাজ শেষ। এইভাবে আপনি তাকে যে কোনো অ্যাক্সেস দিতে পারবেন। আর অ্যাক্সেস দেওয়ার পরে এটা অ্যাকসেপ্ট করতে হয় না, অটোমেটিক অ্যাড হয়ে যায়। অ্যাক্সেস দেওয়ার পরে কি অটোমেটিক এটা অ্যাড হয়ে যায়। এই হচ্ছে বিষয়। আমি এটা দিব না, চলে যাচ্ছে নাকি? ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আপনারা এভাবে ক্রিয়েট করবেন আর লিঙ্ক করবেন। আর বাকি যে কাজগুলো দেখাইছি, যে কীভাবে অডিয়েন্স ম্যানেজার থেকে অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করা, ওইটা তো পারবেনই। এইভাবেই আপনারা কাজগুলো করেন। আর বারবার যখন যাবেন কীভাবে যাবেন, অ্যানালিটিক্স, এই যে analytics.google.com, এই ইউআরএলটা দিয়ে কি ইজিলি চলে যাওয়া যায়। ইউআরএলটা এখানে দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। এই ইউআরএল দিলে অটোমেটিক কি ওই জায়গায় চলে যেতে পারবেন সাথে সাথে। ঠিক আছে, ক্লাসটা অফ করে দেই, অনেক বড় ক্লাস হয়ে গেছে, একটু প্র্যাকটিস করেন, প্রশ্ন থাকলে তারপরে করতে পারেন।